মীর কাসেম আলী, দেলার হোসেন সাইদি, যাদের যাদের হত্যা করা হয়েছে, এই পৃথিবীর এমন কোনো আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে, তাহলে হাতে ছুরি পরে তারপরে ঘুরবো। মানুষগুলোকে মারা হয়েছে, একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায়, এটা দেখে যাদের খারাপ লাগে, সেই দিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম। এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে এই ঢালা দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বলছেন আমাদের সবার পরিচিত সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং যে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তান যে হত্যাকাণ্ড, এই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম। সারা দেশে এক আবেগঘন পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে। প্রথম আলো কলাম সহ স্পেশাল রিপোর্ট একটার পর একটা, এ পর্যন্ত 8-10টা হয়ে গিয়েছে প্রায়। তারা নিউজ করছে একজনের জন্য খুব ভালোবাসা, কান্না। তিনি হচ্ছেন যশোর কারাগারে বন্দী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা, বাগেরহাটের একটা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি খুব ছোটোখাটো পদ না। তো তিনার যে ঘটনাটা ঘটেছে, আপনারা আগে শুরুতেই একজন মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে, প্রথমে এই সাদ্দামের যেই ঘটনা আমরা দেখেছি কারাগারের ভেতরে গিয়ে, তারপরে তার ছোট শিশু সন্তান এবং তার স্ত্রী 22 বছরের অল্প বয়সেরই মেয়ে, তারা দুজনই আত্মহত্যা করেছেন। এবং অর্থাৎ মহিলা সম্ভবত বাচ্চাটাকে মেরে তারপরে তিনি হয়তো ফাঁসি দিয়েছেন। তবে আমি আমার ছোট করে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা আসলেই কি ঘটেছে সেখানে, এটার পেছনে অন্য কোনো কিছু আছে কিনা, আওয়ামী লীগ নিজে থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কিনা, কিংবা কোনো গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে কিনা পার্শ্ববর্তী দেশের, এগুলো আমার মনে হয় একটু হিসাব করে দেখা দরকার। আমি অ্যাপার্ট ফ্রম দিস আমি এই জায়গাটা আনতেই চাই না। এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তারা দেখবে। আমি ধরে নিচ্ছি যে এটা একটা আত্মহত্যা ছিল, এটা মনে রেখে আমি আমার আলোচনা করছি। তো এই ব্যক্তির স্ত্রী এবং সন্তান মারা গেল। এই যে বাবা হিসেবে এত ছোট একটা বাচ্চাকে মৃত অবস্থায় জেলখানায় দেখা, এটা খুবই মানবিক একটা ব্যাপার। এটার জন্য আমি তার পরিবারের, তার স্ত্রী, সন্তান তা তো নিশ্চয়ই সে নিষ্পাপ, এবং তার প্রতি আমার ভালোবাসা আমি জানিয়েই আমার বক্তব্য শুরু করছি। কিন্তু বিষয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ, এই যে বর্তমান যে বাংলাদেশ, আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায়, তাদের এই পরিণতি, এই রাজনৈতিক অসহিষ্ণুতা, এটা নিয়ে এসেছে কে? আজকে অনেকে মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে, অন্য সরকারই সেটা করবে? মানে এই সরকার করছেটা কি? আমরা এটার আরো কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে। এই জন্যই আমার ব্যক্তিগতভাবে, আমি সরকারের সাথে আমার এত সমস্যা, এগুলোর কারণে তারা বিচার করে না ঠিক মতো। যেই সংগঠন, আপনি যদি এই ছেলের, এই যে সাদ্দামের ফেসবুক পেজ, সেটাতে যদি আপনি আইডিতে যদি যান, তার আইডিতে সেই এই যে 25-এর আপনার মাঝামাঝি সময়েও সে যেসব পোস্ট করেছে, প্রকাশ্যে সে মিছিল করছে। তুই তো নিষিদ্ধ সংগঠন, তুই এই দেশে সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে না। অনেকেই বলছে তাকে কেন, তার কি অপরাধ, তাকে জেলে রাখা হয়েছে কেন? সে মিছিল করেছে, এর মাঝখানেও মিছিল করেছে। সে কদিন পর ওই যে তন্ময় হেলাল, তাদের সাথে, তন্ময় হেলালেরা কারা? এরা সন্ত্রাসী, এরা হত্যা মামলার আসামি, পলাতক। তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে। তো তাকে জামিন দেবে কিভাবে? আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই, ধরে নিলাম, আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি, প্রচণ্ড উগ্র এবং মাদকাসক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদ্দাম জড়িত। অনেক মানুষ আছে এখনো নাকি তার কথা শুনে, তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছো এর হাত থেকে আমাদেরকে। এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম। তো তারা ধরে নিলাম সে খুবই নিষ্পাপ, নিরীহ, তার কোনো সমস্যা নাই। দল হিসেবে যারা মনে করেন যে আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে, তাদের কাছে প্রশ্ন, দল হিসেবে এখনো ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ। প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে। তারা ক্ষমা চেয়েছে? এই যে 15 বছর যা করলো, এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল। ক্ষমা চেয়েছে? ক্ষমা চায় না। তাহলে আপনি মাফ করবেন কাকে? যে ক্ষমা চায় না সে এখনো হুমকি দিচ্ছে। তারা এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না, দেখা হবে এই সেই হাবি জাবি, বিশাল হুমকি। মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই করে না, এরকম একটা ভাব নিয়ে সে এগুলো করতো। ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে।
তাদেরকে আপনি ক্ষমা করবেন কিভাবে? তারা মাপ চাক, তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছি, আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারবো না, আমরা এটার জন্য ক্ষমা চাই। ক্ষমা চেয়েছে, ক্ষমা চাই না, আপনি মাপ করবেন কাকে? এখন মূল পয়েন্টে আসেন। আমাদের দেশের সাংবাদিক, এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে না, কলাম লিখেছে তারা। আরও সাংবাদিক, সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য। ভাই, এই 15 বছর অনেক ঘটনা ঘটেছে। আমি আমার আজকের ভিডিওতে আমি এই মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কয়টা ভিডিও পেয়েছি, সেই কয়টা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই 15 বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কি নির্যাতন হয়েছে। আপনাদের খিলগাঁয়ের জনির কথা মনে নেই? জনির বাচ্চার বয়স কত? যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন, এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে, মনে নাই? সেই ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে। তো এখন সাদ্দামরে ছাড়তে হবে? সে তারপরে আবার ফের হাসনাতকে ধরবে, সার্জিসকে ধরবে, নাহিদকে ধরবে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধরবে, এই জন্য ছাড়তে হবে? তার অন্যায়ের সাজা পাইতে হবে। সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয়, বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে 10 বছর আগে, এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন, তার প্যারোলে মুক্তি দেয় নাই। ছাড়ে তো নাই, প্যারোলে মুক্তি দেয়নি। কেন দেয়নি জানেন? বলছে সেখানে যেতে আসতে সময় লাগবে, এই জন্য মুক্তি দেয়নি। কই এই দেশের মিডিয়া কথা বলে নাই তো? এখন পর্যন্ত বিডিআরের লোকজন জেলখানায় আছে, তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয়। ভাই, এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন, শরীরের বিভিন্ন জায়গায় কোমর, পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে। পা অবশ হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, নানান অসুখে ভুগছে। অনেক বছর, তো 17-18 বছর হয়ে যাচ্ছে। মানুষগুলোর প্যারোলে যাইতে দেয়নি। এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে, ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার, এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে, তাদের দিক থেকে আরেকটা বলছে, আমরা জানি না কি হয়েছে। প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যে তাকে দেখিয়েছে, এই মানবিকতা আপনি দেখিয়েছেন? আপনারা লাশ দেন নাই। এই পুরান ঢাকার ইব্রাহিম, আমাদের এই ক্রাইম এডিশনে নিউজ গিয়েছে, দেখেন ইব্রাহিমকে এই যে 7টা ছেলেকে গাজীপুরে মারলো, একটা লাশ দেওয়া হয় নাই। লাশ আনতে গিয়েছে, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। চিন্তা করেছে আরেক ছেলে আছে, ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে, যাক আর বাদ দিলাম। তো তারা করে নাই, তারা লাশও পায় নাই। এখন লাশ খুঁজছে, জুরাইনে খুঁজছে, গাজীপুরে খুঁজছে, ঢাকায় খুঁজছে, নানান জায়গায় যে তারা লাশ খুঁজছে। এটা সেই বাংলাদেশ। এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কবরে হামলা করেন নাই? এটা সেই দেশ। এই দেশে এই কাদের মোল্লাকে বানিয়েছে কসাই কাদের, শহীদ নিজামী তাকে বানানো হয়েছে, তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন, হরিণ সাপ্লাই দিতেন। মীর কাসিম আলী, দেলার হোসেন সাইদি, যাদের হত্যা করা হয়েছে, এই পৃথিবীর এমন কোনো আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে, তাহলে হাতের ছুরি পরে তারপরে ঘুরবো। মানুষগুলোকে মারা হয়েছে, একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায়, এটা দেখে যাদের খারাপ লাগে, সেই দিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম। এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে এই ঢালা দেওয়া হয়েছে, জুতো ছুঁড়ে মারা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে। পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটার সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, গাড়ির উপর জুতা হয়ে গেছে। এটা সেই বাংলাদেশ। এই বেশি দিন হয় নাই খালেদা জিয়া মারা গিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই দল দায়ী। জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই, তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই। যে সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো, তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো, বাঁচতে পারতো তো। আল্লাহ যদি হায়াত লিখে রাখতেন সবাই, আপনারা সেই চেষ্টা করতে দেন নাই। খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কি করতো? খালেদা জিয়া কি তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল, বেশি শারীরিক শক্তি তার? সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো? আপনি দেন নাই। তারপরে একটা ছেলের কথা আমার খুব, ওর বাবা মা যেভাবে কান্না করেছে, শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয়। এই দেশে ক্রসফায়ারের নিউজগুলো কিভাবে হইতো জানেন? ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের সন্ত্রাসী, শিবিরকে বানানো হয়তো ডাকাত, জিহাদি, নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে, পুলিশ পাল্টা গুলি ছুড়েছে।
নিরীহ মানুষ মুফতি হান্নানের কথা মনে আছে? এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে, এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। যদি মুফতি হান্নানের ন্যূনতম 21শে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমি এটা নিয়ে কাজ করেছি, আমি জানি, যদি কোনো সম্পৃক্ততা থাকে আল্লাহর কাছে বেহেশত চাই না। মৃত্যুর আগে আল্লাহর কাছে বলে রাখলাম, যদি এটার সত্যতা থেকে থাকে, এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম, কতটুকু কনফিডেন্স থাকলে তারপরে এই কথা বলতে পারে মানুষ, একটু চিন্তা করে নেন। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই প্রথম আলোর লোকজন, এই সন্তোষ শর্মা, এই ডেইলি স্টারের লোকজন, 71, সময় টিভি, এরা সাথে থেকে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। এটা সেই দেশ। এই জুলাইয়ের ঘটনার সময়, জুলাই ছোট ছোট বাচ্চাগুলো, একটা বাচ্চা বাসার ভেতরে আপনার হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছেন, এটা তো সেই দেশ। হাদির সন্তান ছোট না, জনির বাচ্চা ছোট ছিল না, তখন মনে ছিল না? আজকে যেই পত্রিকা এটা নিয়ে এত মানবিক নিউজ করছেন, এই পত্রিকার একটা নিউজ দেখতে চাই শিবিরের ছেলেপেলেদেরকে। এই যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদের গর্ভবতী স্ত্রী, তাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে। পুলিশের পায়ে ধরে পড়েছিল যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে, আমাকে মেরেন না। এইটা সেই দেশ। আপনি এই যে জেল গেটে যেতে দেখেছেন না? জেল গেটে তো গিয়েছে, জেল গেটে ওখানে কেউ জুতা মেরেছে? জেল গেটে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে? আপনারা লাশের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে নৃত্য করেছেন। এটা সেই দেশ। সারা দেশের সব মিডিয়া, সরকার, প্রশাসন সবাই মিলে এটা করেছেন। সেই দেশের মানুষের আজকে এত মায়া, মমতা, এত আবেগ, এই আবেগ আমরা এত সহজে ভুলে যাব না। ইউটিউবে সার্চ দিয়েন, খুব বেশি দূরে সে শেখ মুজিবের মতো আমাদের ইতিহাস বই পড়ে পড়ে তারপর মানুষকে বুঝাইতে হবে না। সব চোখের সামনে ভিজুয়াল মিডিয়াতে আমরা সার্চ দিয়েন আপনি যে শিবির নেতাকে, খালি লিখবেন ইউটিউব অথবা ফেসবুকে যা লিখবেন, যে সার্চ করবেন যে শিবিরের নেতাকে ক্রসফায়ারে হত্যা, অন্তত 1-150 পাবেন। পাবনায়, ঝিনাইদহে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই ঢাকায়, ওই মানিকগঞ্জে, ওই লক্ষ্মীপুরে, সাতক্ষীরায় মানুষই মনে করা হতো না। এদেরকে মনে করা হয়তো এদের মারলে কোনো বিচার হবে না, এদের নিয়ে কোনো নিউজ হবে না, কোনো কিছু না, এই সুযোগটাও ছিল না। এটা সেই দেশ। আজকে আপনারা কান্নাকাটি করছেন, আমরা ভুলে যাই নাই। এগুলো আমাদের নিজের চোখের সামনে আমরা দেখেছি এই দেশে কি ঘটেছে। অতএব আমরা একটা সুন্দর দেশ চাই, একটা মানবিক দেশ আসলেই চাই। কিন্তু মানবিক দেশ যদি আপনি চান, তাহলে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার হইতে হবে। তাদেরকে দিয়া তারপরে আপনি দেশ সুন্দর করবেন। এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দিয়া, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন কি নাই যেটা তারা করে নাই? আরে ভাই, ভোট দেন নাই আপনি বলেছেন ধানের শীষে ভোট দিবে, এই 2018 সালে, বেশি দিন হয় নাই। আপনি ধানের শীষে ভোট দিবেন, নৌকায় দিবেন না ভোট। জোর করে আপনার সিল মারাইতে গেছে, আপনি মারেন নাই। দিনে ভোট দিয়ে আসেন, রাতে গিয়া তারপরে আপনাকে ধর্ষণ করা হয়েছে, করে নাই? এই সুবর্ণচরে। এটা এই বাংলাদেশের ঘটনা এগুলো। আজকে মানবতা দেখাইতে আসেন ছাত্রলীগের পক্ষে, বিচার হইতে হবে। এই ঘটনার পরে আপনার ওইখানকার ডিসি, ওইখানকার এসপি, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে। আপনি এখনো পর্যন্ত আপনাদের কোনো নাই, অনুশোচনা নাই, কোনো ক্ষমা চাওয়ার কোনো আন্তরিকতা নাই, মনোভাব নাই। আপনারা এখনো পাইলেই ছিঁড়া ফেলবেন, খায়া ফেলবেন, আবার ফের দেশকে সেখানে কোথায় নিয়ে যাবেন? একজন আলেম সকালে ফজরের নামাজ পড়তে যাবে, তার মাঝখান থেকে ধরে নিয়ে ক্রসফায়ার দিয়ে মারে, বলবেন যে জঙ্গি নাটক, জঙ্গি হামলায় মারা গিয়েছে, বোমা বানাইতে যায় মারা গিয়েছে। সেই দেশে সেখানে নিয়ে যাবেন? এই দেশে আবার ওরকম কোনো কিছু যদি এই দেশের প্রশাসন, এই দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী সব মিলেও যদি চিন্তা করে না, এই দেশে আরো কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়ে দিবে, সেই জায়গায় যাইতে দিবে না। আমরা ভুলে যাইনি আমাদের যত সমস্যা। যে আজকে কথা বলছি না, দেখছেন আমার কথা মনে হচ্ছে যেন সরকারকে সেভ করার মতো করে কথা বলছি। এই সরকারের সাথে যত সমস্যা আমার তৈরি হয়েছে, সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী। এই 1.5 বছর সরকারের সাথে মিলেমিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছি, তাদেরকে সহায়তা করতে চেয়েছি, দেখি সব জায়গায় একই রকম। এই যে আসিফ নজরুল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিচারক, আওয়ামী লীগের এগুলো কি করছে? প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে। আরে ভাই, দিলীপ আগারওয়ালা কেমনে জামিন পায়? হাদিকে যে মারলো সে জামিন পায় কেমনে? তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলছি, সামনে আরো বলতে হবে, যদি নাকি এগুলো ঠিক করে না দিয়ে যান। আপনাদের হাতে সেই সময় নেই, করতে পারবেনও না। সো আমার মনে হয় যে এই যেগুলো এখন পর্যন্ত আছে, যতটুকু আছে, এটারে যদি শক্তিশালীভাবে যদি করে দিয়ে না যাইতে পারেন, যেমন হা ভোটের জন্য নাচানাচি করেন না, কেন করেন? হা ভোটের জন্য নাচানাচি করেন আপনার জীবন বাঁচাইতে।
আপনারা এই দেশে কারোর দ্বারাই শান্তিতে থাকতে পারবেন না, না সাধারণ মানুষের কাছে জুতা খাবেন, আপনার এই আওয়ামী লীগের কাছে তো খাবেনই। সো মনে করেন না যে আওয়ামী লীগকে টাকা পয়সা খেয়ে তারপরে তাদের সুবিধাজনক জায়গায় দিয়ে যে তারপরে আপনারা এখানে ভালো থাকতে পারবেন, সারা জীবনেও পারবেন না। তাদের ব্যাপারে আপনাদেরকে সুনির্দিষ্ট ভাবে মানুষের যেই চাহিদা, মানুষের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে এদের বিচার করতে হবে, যার যতটুকু শাস্তি। যে ব্যক্তি ওই দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রামের একজন আওয়ামী লীগের কর্মী, তার সাজা যতটুকু, যদি 1 মাস হয় সাজা 1 মাস হবে। যে কেন্দ্রে ছিল, কেন্দ্র থেকে যে হত্যা নির্দেশ দিয়েছে, তার সাজা যতটুকু ততটুকু হইতে হবে। কিছু লোকজনের সামনে রেখে এই যে সময় টিভির একজন সাংবাদিক, ওর নাম হলো মাহবুবুর রহমান, নাম বলে জেমসন মাহবুব। তো এই ওরে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে। তো প্ল্যানিং এডিটর উনি এই কিছুদিন আগে মুজাম্মেল বাবুকে ভারতে পাচার করছিল, মানে পাঠিয়ে দিয়েছিল। ওর বাড়ি ওই ময়মনসিংহের ওদিকে, সে সীমান্ত ওই দিক থেকে তারা পাঠাচ্ছিল। সেখান থেকে এই মুজাম্মেল বাবুর সাথে এই জেমসন মাহবুবকেও ধরা হয়েছিল, ধরে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু তার নামে মামলা ছিল না। সে তো তাদের সহযোগী, তাকে প্ল্যানিং এডিটর বানানো হয়েছে সময় টিভিতে। এই বিএনপির লোকজন এই টেলিভিশনের দখল নিয়ে তারপরে সেই 5 হত্যা মামলার আসামি জুবায়ের, এই অ্যাডভোকেট কামরুলের ভাগ্নে, তাকে বসানো হয়েছে এখানে। আবার সেই খান মোহাম্মদ রুমেল, যে কিনা বিএনপির লোকজনকে নিয়ে অপমান করতো টকশোতে, সেই রুমেলকে বানানো হয়েছে এটার হেড অফ নিউজ। এগুলো চলছে আমাদের চোখের সামনে দেখছে। ভাই আপনি আমারে দরকার হলে মারেন, থাপড়ান, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু চোখের সামনে এই দেশে যারা কিনা এই 15 বছর এই স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে, তাদের বিচার করবেন। ভারতের ব্যাপারে আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম রাখার জন্য যা যা করার দরকার সেগুলো করবেন। আপনি আমার থাপড়াবেন, তো আপনার পায়ে ধরে পড়ে থাকবো, কিন্তু এগুলো করবেন আপনি আমার $1000 বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে লাভ হবে না, ওইটা আগে করে যেতে হবে। তো যাই হোক, বক্তব্য শেষ করছি। যাদের আমি যা যা বললাম এগুলোর ব্যাপারে যাদের দেখার দরকার হয়, ফেসবুক ইউটিউবে সার্চ দিয়ে পিছনে একটু দেখলে আবার ওগুলো মনে হবে। আমরা গোল্ডফিশ জাতি, তো এই গোল্ডফিশ ন্যাশনের জন্য আমার মনে হয় পিছনে গিয়ে এই জিনিসগুলো বারবার দেখা দরকার। কবরে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে হামলা, সুবর্ণচরের 4 সন্তানের মাকে ধর্ষণ, তারপরে এই যে 6 জনকে আপনার গাজীপুরের এক ঘরের মধ্যে মারা, তারপরে এই মিরপুরে আপনার মারলো 8টা ছেলেকে, এই মানুষদের ধরে নিয়ে যে মারা হয়েছে না। এই দেশে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে গুম করে রাখা হয়েছিল, 17 বছর ধরে গুম হয়েছিল, খবরও জানে না কেউ। শেখ হাসিনা থাকলে 17 আরো বছর গেল এটার কোনো বিচার হইতো না, তাদের খোঁজও পাইতেন না, ওইখানেই পচে মারা যাইতো। দেশের নিজের, আরে ভাই যে অপরাধ করেছে বা আপনারা মনে করেন যার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তো পরের কথা। মীর কাসেম আলীর ছেলেকে পর্যন্ত, বাবার জন্য ছেলেকে পর্যন্ত করেছেন। কি অপরাধ ছিল আপনার এই যে গোলাম আজমের ছেলের? তারে গুম করে রাখতে হবে, একজন চৌকস একজন অফিসার, তারা আপনারা গুম করে রেখেছেন। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে মানুষ নিয়ে গুম করে রাখা হয়েছে, কই বলে নাই তো কেউ। এরা এই সাংবাদিকরা এগুলোর পক্ষে কথা বলেছে। এই খালেদা জিয়াকে ঘর থেকে বের করার সময় তার ফ্রিজের মধ্যে মদ ঢুকিয়েছে এই সাংবাদিকেরা। তাদের ছত্রছায়ায় তাদের এই সেনাবাহিনীর লোকজনের এগুলোকে তারা গোপন রেখে এইভাবে তারা তারাই নিউজ করেছে, এই প্রথম আলো নিউজ করেছে। এত তাড়াতাড়ি আমরা ভুলে যাইনি এগুলি, আমাদেরকে এত মায়া কান্না দেখায় লাভ নাই। যে এই ছেলের এই যে সন্ত্রাসী আপনার নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম, তার মাসুম বাচ্চা, তার স্ত্রী, তাদের প্রতি সহানুভূতি থাকলো। এই ওয়াশিংটন পোস্ট করেছে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা নয়, সারা পৃথিবীতে এটা নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে। মানে কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ দেখে, কেউ না দেখে। কেননা অনেকে মনে করেন যে সম্ভবত মানে যুক্তরাষ্ট্র মানে জামায়াত ইসলামীকে ক্ষমতায় চায়। দেখুন, যুক্তরাষ্ট্র কাকে চায় না চায় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা বলতে পারে না। কিন্তু একটা নিউজ পেপার করেছে, ধরে নেওয়া হচ্ছে এটার সাথে যুক্তরাষ্ট্রের গভর্নমেন্টের ইনসাইড কোনো মানে তথ্য শেয়ারিং আছে, যে কারণে এতটা ডেফিনেটিভ কোনো রিপোর্ট ওয়াশিংটন পোস্ট করে ফেলেছে। অতীতে তারা আমরা দেখি নাই, এবং আমি এটা নিয়ে আলোচনা করেছি ইন ডেপথ। You can not find anywhere in such a discussion, ladies and আপনার এই gentlemen. So let me tell you one thing. আপনার কি সেটা হচ্ছে ওয়াশিংটন পোস্ট বলেছে যে জামায়াতের সাথে আমেরিকান গভর্নমেন্ট সম্পর্ক গড়তে চায়। এই সম্পর্ক গড়তে মানে চাওয়াটা, এটাকে বিশ্লেষণ আমরা করেছি বিভিন্নভাবে, যে যার মতো পারেন করেছেন। কিন্তু বোঝা যাচ্ছে যে মানে আমেরিকান গভর্নমেন্ট তারা খুব আগ্রহী জামাতের সাথে, ধরে নেওয়া হচ্ছে জামাতকে তারা ক্ষমতা চায়, এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম ব্রাদার। সো এটা নিয়ে তুলপা আজকে দেখলাম, এবং আমি তারপরের দিনেই আমি কিন্তু পোস্ট দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে হুঁশিয়ার করে দিয়েছি,
আমেরিকান সম্বন্ধে এই মুহূর্তে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন, কেননা এটা আপনাকে বিপদ নয়, রীতিমতো আপনার এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করবে আপনার রাজনীতিতে যদি আমেরিকা এই মুহূর্তে, কারণ আমাদের মতো দেশ নয়, সারা পৃথিবীর বড় বড় দেশ কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট এই দেশগুলোর উপরে। সুতরাং আমরা যদি এমন কিছু, এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো যে ভারত এখানে আছে। আমি আবার বলছি, আমার বক্তব্যগুলা আপনারা যদি মিলিয়ে দেখেন একের পর এক, দেখবেন আমি এই প্রত্যেকটা বক্তব্য কথা আমি আগে বলে দিয়েছি। আমি বলেছি যে বাংলাদেশে ভারতের যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব আজকে মাস ধরে এটা আমরা আলোচনা করতেছি। প্রতিদিন প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে আমরা বুঝিয়েছি, দূরত্ব কত প্রকার, কে কি কোন জায়গায় কে দাঁড়িয়ে আছে, এটা আমরা বারবার বলেছি। আপনারা কিন্তু মানে এটা আমি উশিয়ার করে দিয়েছিলাম। পরিশেষে এটা কনফার্ম হলো যে যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায় বাংলাদেশে। মেবি দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্ট। এটা গতকালকে বলেছি, আজকে আবার বলছি, বাংলাদেশের যুক্তরাষ্ট্র ভারত বিরোধী একটা সরকার চায়, যে সরকার ভারতের কাছে নতজানু হবে না বা ভারতের সাথে মানে গলায় গলা বাপ শেখ হাসিনার মতো হবে না, এটা তার কোনো অবস্থাতে তারা চায় না। সেই কারণ হতে পারে না। আমরা এটাও বলেছি যে আপনার এই যুক্তরাষ্ট্র তো শুধু চাইলেই হবে না, যদি তারা এটা ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে বিভিন্নভাবে, মানে ভোট চুরি করে নয়, বিভিন্ন পন্থা আছে, পলিটিক্যাল মানে ডিপ্লোম্যাটিক পন্থা আছে, মানে তারা দেখাইতে পারে যে আমরা তাদের প্রতি আগ্রহী, মানুষ আমার তখন এই দলের প্রতি অনুরক্ত, সেটা তারা করতে পারে। কিন্তু এইখানে যদিও আপনি ধরে নিতে পারেন এটা আপনার বিপক্ষে গেছে, কিন্তু আপনি কোনো অবস্থাতেই, যেহেতু গভর্নমেন্টের বক্তব্য না, এটা নিয়ে পাল্টা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে পারবেন না। আপনি করলে বিপদে ডেকে আনবে। সে একই কাজ শেখ হাসিনা করতো। শি লার্নড দ্য লেসন আফটার হার ডিপার্চার। Now she's saying, now Ferdin, I'm coming right now. Give me 10 minutes. So now she's saying, you can go to mommy, Ferdin. Okay, so now আপনার she's saying আমার পতনের যুক্তরাষ্ট্রের কোনো হাত নাই, আমরা এটা ষড়যন্ত্র বাংলাদেশের মানে এটা করেছে জামায়াত ইসলামী, এই সেই করেছে। অথচ এতদিন সে বলেছে কি যে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন না দেওয়ায় তার বিরুদ্ধে তার সরকারকে চায় না আমেরিকা। বারবার বোল্ড লেটারে তারা এই কথাগুলো বলেছে। এখন শিক্ষা পেয়ে বলছে, দেখা যাচ্ছে ওই জায়গাতে যদি বাধা থাকে এখান থেকে উত্তরণ হওয়ার পথ অলমোস্ট জিরো। এটা হচ্ছে বক্তব্য। যদিও ড্যামেজ হ্যাজ বিন ডান এন্ড দ্যাট ড্যামেজ ইজ ইরিপ্লেসেবল, ইরিকভারেবল। ফর এক্সাম্পল, শেখ হাসিনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, সারা জীবন উনি থাকবেন। শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল না পান, শেখ হাসিনা জীবনে আমেরিকাতে আসতে পারবেন না। আপনি নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি, মানে যদি রাষ্ট্রীয় কোনো প্রোটোকল না পান, মানে রাষ্ট্র মানে G2G গভর্নমেন্টের যদি কোনো ডিল না হয়, she will never be able to come to the United States. And now she's accused of crimes against humanity. US immigration rules clearly বলছে এই ধরনের কোনো ব্যক্তি বা হত্যাকাণ্ডে জড়িত, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে, মানুষ হত্যার অভিযোগ আছে, কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে কোনোদিন ঢুকতে পারবেন না। দ্যাটস দ্য বটম লাইন। সো উনি আর কোনোদিন আসতে পারবেন না আমেরিকাতে। দ্যাটস দ্য বটম লাইন। সো আমি বারবার বলেছি যে বিএনপিকে বলেছি, আমরা চাই আপনারা ক্ষমতায় যাবেন কিনা আমরা জানি না, পরিবর্তন আসুক, জাতীয়তাবাদী শক্তির উত্থান ঘটুক, উন্মেষ ঘটুক, পরিবর্তন আসুক, প্রয়োজনে রিফরমেশনের মধ্য দিয়েও দল থেকে থাকুক। কিন্তু এখনই যদি আত্মঘাতীর এবং মানে আত্মহতির পথ বেছে নেন, এটা কিন্তু কেউ ফেরাতে পারবে না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, it is one kind of, I mean, you are playing with fire and fury. Do not do that. মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, কমপ্লিটলি বিশ্বাস করেন এটা ওনার দেওয়া উচিত হয় নাই। এই যে আজকের বক্তব্যটা শুনেন, এটা আমি এখনই তারেক রহমান সাহেবকে বলবো, ইন্টারভিন দিস প্রসেস, বিকজ ইউ আর ড্যামেজিং ইউর সেলফ এবং কমপ্লিটলি ইউ আর বিং ডিটাচড ফ্রম দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এন্ড ইফ ইউ ডু দ্যাট, your probability will be zero to retain power in the past, in the future. That is the bottom line. Let me tell you what is, what did he say about America? Tell me about. Let me show you. কোথায় গেল? এই আঘাতটা আমেরিকার একটা গোপন আঘাত রয়েছে। এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। প্যালেস্টাইনের মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই আঘাতটা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের জন্য ক্ষতি করবে। Dangerous, sir. You should not say that. মানে কি, যুক্তরাষ্ট্রের সাথে কারো আঘাত হলে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক। Absolutely bad. That's a bad statement. It's already viral, went to the US Embassy, went to the State Department as damaging for BNP. What's going on? I don't understand that. Why you have to say that? If you don't know anything else, let us know. We know how to tackle it. আমরা বলে দিতে পারি এটাকে কিভাবে ডিসমান্টল করতে হবে। This is a big blunder for BNP. Trust me, it's already recorded. US Embassy is processing this information. I can bet on that. This is how the situation is, how volatile the situation in Bangladesh right now. আপনার এটা বলা উচিত হয় নাই, এটা উচিত হয় নাই মহাসচিব। This is a wrong statement, absolutely wrong statement, absolutely আপনার wrong statement. বিএনপিকে শেষ করে দেওয়ার
ষড়যন্ত্র কিনা এটা এখন বিএনপি তারেক রহমান সাহেব where is মানে আপনার তারেক রহমান সাহেব এটা তো সে দ্যাট how can he say that this is danger for BNP danger. Oh my God, BNP could be eliminated from the political surface even though in the future. And what? You are giving the completely মাঠ ফাঁকা দিয়ে দিচ্ছেন জামাতকে এই মুহূর্তে। আপনি কি করতেছেন এখন? জামাতকে দিয়ে দিচ্ছেন আমেরিকার কুলে তুলে। শেষ খেলা এখানেই। You can't do that. You should not do that. Gosh. ভাই আমি এই জন্যই খুবই মানে আমি বললাম না আমি এর জন্যই আমি একটু আলাদা মানে রয়ে গেছি। আপনি এটা বলতে পারেন না যে ওয়াশিংটন পোস্ট একটা পত্রিকা, অতীতে অনেকগুলো রিপোর্ট তারা করেছেন যে রিপোর্টগুলো মানে সত্য প্রমাণিত হয় না কোনো দিক থেকেই। দেখেন আপনি কিভাবে এটা না জানলে আমাদেরকে বলবেন। আমরা এই যুগের সন্তান, আমরা হাদির সমমান মানুষ, আমরা এই যুগ আমরা হাদিদের মানে মানে বর্তমান যুগের মানুষ, আমাদের কাছ থেকে জানবেন আপনারা না জানলে। আপনি এটা বলতে পারতেন না যে ওয়াশিংটন পোস্টের রিপোর্ট হচ্ছে অ্যালার্মিং ফর মানে গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য, কারণ তারা দিছে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র এবং সত্যিকার অর্থেই সেকুলার নানান কিছু বলা যায় সেকুলার আমরা মানে ইসলামিক দলগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে মানে পশ্চিমারা তারা এটা চায় না, এটা ওয়াশিংটন পোস্টের অ্যালার্মিং রিপোর্ট, আসো লেটস গেট টুগেদার, এইভাবে বলতে পারতেন। মানে আমি তো বলছি মানে এটা কি দিচ্ছে আমরা তো জানি, এটা বলতে পারতেন এভাবে। তাহলে কি আর এটাকে হাস্যকর ভাবে এমন ভাবে এটাকে মানে অপাঙ্ক্তে করে দিবেন যেগুলা মনে হয় না এটা কোনো গুরুত্ব পেয়েছে আপনাদের কাছে, কিন্তু এটাকে গুরুত্ব দিয়ে আপনি কত বড় কথা বলেছেন মহাসচিব, দেখছেন আপনি? না নো 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 সুইসাইডাল দিস ইজ আনএক্সেপ্টেবল, ট্রাস্ট মি আনএক্সেপ্টেবল, ইটস ডেঞ্জার, দিস ইজ আ ডেঞ্জার স্টেটমেন্ট against BNP, huge mistake. You can't, I mean, honestly speaking, make it right again. That's over. Because মহাসচিব বক্তব্য দিয়েছেন, বিএনপি কোনো নেতাদের নাই, কিন্তু আমি পোস্ট দিয়ে আপনাদেরকে অনুরোধ করেছি ডু নট টক অ্যাবাউট ইট। এটা শিকড় অনেক গভীর, আমি বলেছি, আমি জানি আপনারা বলবেন এগুলো, আমি জানি আপনারা সত্যিকার অর্থে রাজনৈতিক ওই প্রজ্ঞাই আপনাদের নাই, এর জন্য আপনারা বিএনপিকে ধ্বংস করে দিবেন। এখন সত্য কথা বলছি আমি দেখেন আমি একজন ওয়েল উইশার হিসেবে বলছি যে এটাকে খুব গভীরভাবে খুব ধরুন আপনি মানে ইউ গোইং টু থ্রো আপ মানে বমি হচ্ছে আপনার বের হয়ে যাচ্ছে, তারপর আপনাকে এটাকে আটকে রাখতে হবে মানে জিঞ্জাল খেয়ে হলো না আমি এটা থ্রো করবো না বিকজ ইটস নট এ টাইম, লেটস ওয়েট ফর দ্যাট, না উঠে বলে দিলেন। তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের পার্থক্যটা কোন জায়গায়? কোথায় পার্থক্য শেখ হাসিনার সাথে আপনার বলেন আমারে? কোথায় পার্থক্য মানে বলেন আপনারা একটা পত্রিকার রিপোর্ট সহ্য করতে পারলেন না, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে পরিবর্তন আনবেন? আই এম গোয়িং টু ড্র দ্য অ্যাটেনশন অফ the vice chairman right now is the chairman, right, of BNP, Tariq Rehman Shahab. I draw your attention. You're gonna come out. You're gonna come out. I mean, with new plans because it looks like this is dangerous. It's not gonna help you. It's gonna destroy your political. Any prospectivity or any possibilities. As a party, yeah, it's damaging. It's done. It's done. Jamaat এখন তার party দেওয়া উচিত. They should throw a party. Yeah, let's have a party right now. জামাত দে শুড থ্রো এ পার্টি রাইট নাও, মানে তাদের পার্টি তো আর মদ খাওয়া না, আপনি জানেন তো, তার পার্টি মানে আলোচনা খাওয়া দাওয়া হতে পারে, মিলাদ হতে পারে, আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে জামাত শুড থ্রো এ পার্টি রাইট নাও। ওয়াই? বিকজ আপনি তাদেরকেই যা তারা কল্পনা করতে পারেন আপনি নিজে দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যদি কারো থাকে এটা স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি? আচ্ছা মানে বলেন তো এই কথাগুলা শেখ হাসিনা কিন্তু বলে নাই, দেখেন আপনি শেখ হাসিনা কিন্তু এই মারাত্মক কথাটা বলে নাই, আপনি বললেন, আপনি কিভাবে বললেন এটা? হাউ ইউ ক্যান সে দ্যাট? This is unbelievable. This is unbelievable. I'm telling you. See the repercussion of this statement. Wait. There'll be a repercussion. যদি ইউএস এমবাসি তারা মনে করে যে না তারা কিন্তু সব বক্তব্যের প্রতিবাদ করে না, জানেন তো সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র সমালোচনা প্রতিদিন হয়, মানে আওয়ার্স এন্ড আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা হচ্ছে সারা পৃথিবীতে, এমন কাজও আছে সমালোচনা করার মতো, তারা করে, কিন্তু তারা সবার উত্তর দিবে না, তারা মনে রাখবে। This statement already has been recorded and it will be archived in coming years, trust me. কি বলেছেন আপনি? এবং এর মানে কি? You don't trust United States. If you do not trust United States of America, they're not going to work with you. That is the bottom line. That's the diplomacy. This is how it works. Boo. Yeah, bad, pretty bad. You're completely right. Okay, so here's the stuff. আমি মনে করি যে এই কথাটা বলার আগে আমি দেখেন আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমি পোস্ট দিছি দিয়ে বলছি ডু নট টক অ্যাবাউট ইট, জাস্ট ইগনোর ইট, ডু ইয়োর জব, ইলেকশন ইজ রাইট দেয়ার। এখন যদি কোনো কিছু করতেও যান আমেরিকা, আপনি কি করলেন? জামাতকে যুক্তরাষ্ট্রের কুলে বসাই দিলেন, তারা এখনো এটা করে নাই কিন্তু আপনি বসাই দিলেন।
আমি এই কথাটা কেন বলছি? আমি একজন ওয়েল ঈশ্বর হিসাবে বলছি, ওয়ের ইজ ইউর মিস্টেক, ওয়ে ইউ আর মেকিং মিস্টেক। জামাত দেখেন তারা কোনো বক্তব্য দিচ্ছে না এখন পর্যন্ত, রাইট? আমি আবার বলছিলাম, আমি শেয়ার করে দিচ্ছিলাম প্রথম দিন থেকেই যে ভারতের সাথে অতি ঘষাঘষি বিপদ ডেকে আনতে পারে। তারপরে ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা ইউ ক্যান ইগনোর ইট, বাট এখন আপনি কি করলেন? এই রিপোর্টটাকে ধরে নিয়ে এটাও অ্যাডজাস্ট হবে ইনকামিং মানে ডেইজ, আপনি নিশ্চিত থাকতে পারেন ইট ইজ কামিং, ট্রাস্ট মি। এই জন্য আমি আপনাকে বলি, আমাদের মতো মানুষের রাজনীতিতে কতটা দরকার একটা দলের, কল্পনা করেন। আপনি যদি ইফ ইউ ক্যান অ্যানালাইজ দ্য ওয়ার্ল্ডস পলিটিক্স অ্যান্ড দ্য গ্লোবাল অ্যাফেয়ার্স, ইউ ক্যান বি এ গুড পলিটিশিয়ান। নো ওয়ে, নো ওয়ে। হইতে পারবেন ছাগল মার্কা পলিটিশিয়ান, বাট রাজনীতিবিদ হওয়ার জন্য, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যদি তৈরি হতে হয়, ইউ হ্যাভ টু নো দিস কাইন্ড অফ প্রসেস। ইফ ইউ ডু নট নো দ্যাট, ইউ আর কমপ্লিটলি ignorant about it, না, ইটস নট ফর ইউ, পলিটিক্স ইজ নট ফর ইউ। সো আপনার ইন্ডিয়া হাসিনা অ্যালাইজ, সো এটা বিপদ ডেকে আনতে পারে বিএনপির জন্য। অলরেডি আপনি যে কথাটা বলেছেন, এটা অলরেডি মানে ইউএস এমবাসি নোট করেছে, তাদের কাছে চলে গেছে অলরেডি, তারা পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে। নাও ইট উইল বি প্রসেসড বাই হোয়াইট হাউস, দিস ওয়ে দ্যাট ওয়ে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হোয়াট ডাজ ইট মিন? এই পার্টি মনে করে যুক্তরাষ্ট্রের সাথে কারো ভালো সম্পর্ক মানে হলো কি, মানে তারা তাদের দেশের অস্তিত্বের জন্য হুমকি। এটা আফগানিস্তানও বলে নাই, বিশ্বাস করেন, আফগানিস্তানও বলে নাই। এটা কিভাবে বললেন মহাসচিব? আপনারা কি করলেন রাজনীতি এত বছর? আমার বলেন, আপনারা কি করলেন? মানে কি রাজনীতি আপনারা করলেন? কি পরিবর্তন আনলেন? চিন্তা আপনি বলতে পারেন এটা? কিভাবে বলতে পারেন এই কথাগুলা? এটা কত বড় ডেঞ্জারাস কথাবার্তা সত্য হলো, এটা আপনারা জানেন না? জানেন না পৃথিবীতে একটা ওয়ার্ল্ড অর্ডার আছে, একটা গ্লোবাল অ্যাফেয়ার্স আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না চাইলেও। ইভেন আপনি ইউ টেলিং ট্রুথস, ট্রাস্ট মি। আই এম স্টান্ড, অ্যাপল্ড। মানে কি, বিএনপি থেকে, যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে গেছে বিএনপি, দ্যাটস হোয়াট ইট ইজ। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায়। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি প্রত্যেক রাজনৈতিক দলকে এই সময়ে। ইভেন আমি জামায়াত ইসলামী তারা যখন চীনে গেলেন, আমি তখন হুঁশিয়ার করে দিয়েছিলাম, অতি মাখামাখি করবেন না চীনের সাথে। মনে রাখবেন, আমেরিকার নাম্বার 1 টার্গেট হচ্ছে চীন, নাম্বার 1, রাইট? তো ভাই, হাউ ইজ ইউর ব্রাদার? আচ্ছা, সো ইয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। এটা অবশ্যই বিপদ ডেকে আনতে পারে। আমি ডেফিনেটলি আমি মনে করি, এবং আমি জানি না মানে এতটা স্বল্প মাথা থাকলে আপনার রাজনীতিতে না আসাই ভালো। এবং বিএনপির সম্ভাবনার এমনিতেই নানান ধরনের ডিসক্রিপেন্সিস এবং ব্লান্ডার্স আছে, এর ভিতরে এটা যুক্ত হয়েছে। এটা ইট ইজ নট গোয়িং টু বি আননোটিসড অ্যাজ ফার এজ আই নো। যারা রাজনীতির খোঁজ রাখেন তারা জানেন এটা আননোটিসড যাবে না, যায়নি। উইল ইউ অ্যারাইভ ইন বাংলাদেশ? I've been in Bangladesh last July, brother. I was in Bangladesh in July 2025 and to almost August, beginning of August. June to August. So yes, pretty soon I'm coming back to Bangladesh, inshallah. Coming back in for my some stuff. So yeah, so এটা একটা মারাত্মক ব্লান্ডার। আমি তো এখন স্পিচলেস এটা শোনার পরে। এটা তো আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? এটা করতে পারেন কিভাবে? এটা কিভাবে সম্ভব? হাউ ইজ পসিবল? নো, রং ডিসিশন। আবার শুনেন বক্তব্যটা। এটা যদি আমেরিকানরা শুনে কি ভাববে তারা মনে করেন? কিভাবে নিবে তারা এটা? আপনি বুঝতে পারতেছেন এখন এই মুহূর্তে? আমেরিকার একটা গোপন আঘাত হয়েছে, এই আঘাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। প্যালেস্টাইনের মানুষকে হত্যা করা হচ্ছে, তখন এই আঘাতটা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। That is dangerous. I think this is over for BNP. Yeah. এটা অ্যাড্রেস হবে আগামীতে, pretty soon এটা অ্যাড্রেস হবে। বিশ্বাস করেন, as far as my knowledge goes, already it has been discussed by the right authority because it's dangerous. আপনি বলেন নাই যে আমেরিকা পছন্দ করতে পারবে না, কিভাবে করে? এটা বলেন নাই। আপনি বলছেন আমেরিকার সাথে যাদের আঘাত আছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। এটা আপনি বুঝতে পারছেন? এটা মানে কি আঘাত থাকলে হুমকি, মানে এটা নিয়ে নেবে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের, এবং এটা বাংলাদেশ, আমেরিকা ইজ অ্যান এনিমি কান্ট্রি। ডেঞ্জারাস গন। আমি সরি ফর বিএনপিস যারা ডেসপারেট, আমার ভাই বন্ধু যারা আছেন জাতীয়তাবাদের, আপনাদের জন্য দুঃখ লাগে। শুধু নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা শেখ হাসিনাকে সরাতে পারেন নাই 17 বছর বিগত, পার্টিকুলারলি নানান ধরনের কথাবার্তা দালালি আছে। এই যে আজকে তো সম্ভাবনা তৈরি হয়েছে, তার এক সময় সাহেব গেছেন, বেগম খালেদা জিয়াকে মানুষ পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন রাজনীতিবিদের যে বিদায় দেয় সেভাবে বিদায় দিয়েছে। এটা নজিরবিহীন ঘটনা।
এরপরের এই ডিসক্রিপেন্সিস কেন? এই কথা বলতে হবে, এইভাবে কথা বলতে গেলে বুঝে শুনে বলতে হয়। হাভোট নিয়ে এত কিছু করেছেন যে আপনাদের বিপক্ষে গেছে সম্পূর্ণ। হাভোট নিয়ে, হাভোট বাংলাদেশের মানুষের প্রাণের ছাওয়া, এই ভোটের বিরুদ্ধে কেন করবেন আপনি? এটা কোনো অবস্থাতে মানে করা উচিত হয় নাই। তার পরিণাম কি হয়েছে আমরা জানি। এখন এই যে একটা কথা বললেন আপনি, এই কথাটা মানে মহাসচিব বিএনপির বিপক্ষে গেছে আজ 1 বছরের জন্য না, কত বছরের জন্য বিপক্ষে যাবে কল্পনাতীতে। এখনো চেষ্টা করে দেখতে পারেন এই ড্যামেজটাকে কোনোভাবে, যেটাকে আমরা বলি মানে রেপুটেশন ম্যানেজমেন্ট, রাইট, ড্যামেজ কন্ট্রোল, ট্রাই ইউর বেস্ট টু ডু দ্যাট, ইফ নট অ্যাজ ডেঞ্জার। আমি আবার বলছিলাম যে ভারতের প্রতি অনুরক্ত কোন সরকার যুক্তরাষ্ট্র চায় না, বিকজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল ম্যানিফেস্টোস, ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স। আমি বারবার দেখেন, আমি একটা শব্দ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে মিথ্যা বলি নাই, যা বলেছি, হোয়াট এভার আই সেড ইন দ্য পাস্ট ইজ গট টু বি ট্রু, অ্যান্ড ইট ইজ কামিং, I mean, as a winner. Trust me. That's what it is, ladies and gentlemen. So, good luck for BNP. But আমি তারেক রহমান মানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলবো অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে মিটিং করে এটার একটা try to mitigate it. Try to do some like a damage control. Otherwise, মানে এটা যেন আরো মারাত্মক আকার ধারণ করে। এটা আমেরিকান অ্যাম্বাসেডরকে যখনই কেউ দেখবে প্রশ্ন করবে যে আপনাদের সাথে সম্পর্ক থাকলে এবং জামাতের যারা যে চতুর সাংবাদিক যারা আছে, এই প্রশ্নটাই তারা এখন তুলবে। কি তুলবে? যে জামাতের সাথে সম্পর্ক বাংলাদেশের স্বাধীনতার জন্য ভয়ঙ্কর হুমকি বলেন, সরি, আমেরিকার সাথে জামাতের সম্পর্কটাকে আমেরিকা এটাকে কিভাবে দেখে, আপনাদের সাথে সম্পর্ক হলে আপনাকে আমাদের শত্রু। ইফ ধরুন আমি একজন জামাতের মানুষ, ফর এক্সাম্পল, I would ask the same question. That's it, over. কল্পনা করতে পারছেন? This is dangerous, ladies and gentlemen, right? আমি আচ্ছা, দেশ পরিচালনা এবং পার্লামেন্টের কাজে দেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি অভিজ্ঞ ব্যক্তি আমি। জিএম কাদের জিন্দাবাদ, আপনি এগিয়ে চলেন জিএম ভাই। না জিএম ভাই শুনেন, আপনি জিএম কাদের সবচেয়ে পরিপক্ক ব্যক্তি। আমি এই লোকটাকে একসময় মনে করতাম খুব সৎ মানুষ, ভালো একজন পলিটিশিয়ান, লেখাপড়া করা যায় না, শুনেন। কিন্তু দিনচে দিন উনি এমনভাবে নিজেকে প্রমাণ করতেছে, হাস্যরসে পরিণত হয়েছে। জিএম কাদের, আমি আপনাকে বলি, আপনারা যে এই বয়সের যারা আছেন না, we don't want you as a politician anymore. You're gone. Get out. Get the hell out of here. You don't deserve, you don't have the ability and guts to lead us. You're done. You don't understand what is Gen Z, what they want. You know what I mean? আপনারা অক্ষম, আপনারা জন্মের পর থেকে এমপি, জন্মের পর থেকে মন্ত্রী। We don't want anymore. We want new fresh bloods in our political system. That's what we're looking for and that's what we're doing right now. সুতরাং আপনারা সরে যান, আপনারা দেওয়ার কিছু নাই, জানেবার নিয়ে গেছেন, আপনারা নতুন করে কোনো কিছু দেওয়ার নেই। আমরা ভারতীয় দালাল এবং এই ব্যর্থ রাজনৈতিক ডাইনেস্টি বা এন্টারপ্রাইজ থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রাম। আমরা নতুন ফ্রেশ ব্লাড, নতুন মুখ রাজনীতিতে আসুক, দেশটাকে গড়ে তুলুক। একটু আগে আমি আমার ভাই আবিদ, মানে ছাত্র দলের মানে সাধারণ সম্পাদক সভাপতি, বলে গেলাম, সে বলছে কি, আপনি দেখেন তার বক্তব্যটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা বলতে পারে আবিদের এই বক্তব্যটা? সে বলছে কি, থাকলে এখানে পাঠিয়ে দিন, আমার কাছে কোথাও আছে, আমি দেখেছি একটু আগে। সে বলছে কি, মানে 3 বেলা খাওয়াটাই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য এবং আর কোনো কিছু না। আমি আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে পড়া, আমরা আপনাদের কাছ থেকে আরো অনেক জিনিস আশা করি যা আমরা এই জিএম কাদের মতো লিডার এবং এদের কাছ থেকে আমরা আশা করি না। সুতরাং আপনি এইভাবেই কথাবার্তা বলতে হবে। ফর এক্সাম্পল আমি বলি, সরি কি বলছে, সে বলছে না 3 বেলা খাওয়া আমাদের জন্য কোনো সমস্যা না। আমি আগেও বলেছি, আবারও বলছি, আমাদের যেটা এই যে আবিদের এটা, থ্যাংক ইউ। এই দেখেন এটা যে কত বড় তার কাছ থেকে, উনি আবিদ যখন এগুলা বলে, আই এম শকড ম্যান। আই ডোন্ট নো হোয়াটস রং উইথ দিস জেন্টলম্যান। তার জন্য তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার কি পলিসিগুলো নিচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে পলিসি অত্যন্ত সরকারের চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ সে 3 বেলা খেতে পারে কিনা। তার জন্য তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার কি পলিসিগুলো নিচ্ছে, সুতরাং সেই জায়গা থেকে পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনি যদি বলেন যে একজন পলিসি উদ্যোগ নিচ্ছে, এখন আপনি বলছেন তা বাস্তবায়ন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তারা এটা বাস্তবায়ন করতে পারবে না, তাহলে আপনার উদ্যোগটা কি সেই পলিসির ক্ষেত্রে? আপনি তার বিপরীতে কি পলিসি নিয়েছেন? আমি ফ্যামিলি কার্ড নিয়েছি, তাহলে সে কোন কার্ড নিয়েছে? আচ্ছা এখানে আসি, আমার ভাইয়ের কিছু বক্তব্য আমি বলি। আবিদ ভাই, let me tell you one thing brother, I know if you do not talk you will never be able to correct yourself. Let me tell you one thing, আমি আগেও বলেছি, আবার বলছি, 3 বেলা খাওয়া আগে না সুশাসন আগে? যে দেশে সুশাসন নাই সেই দেশের জনগণ কোনোভাবেই কি 3 বেলা খেতে পারে কিনা? ইভেন তার সম্পদ আছে। ওয়াই? বিকজ পৃথিবীতে যত দেশে সম্পদের সুষম বন্টন নাই, তার প্রত্যেকটা দেশে তার রিফর্ম হয় নাই, সুশাসন নাই। আর যত দেশে সুষম মানে সম্পদের সুষ্ঠু ব্যবহার বা সুষম ব্যবহার আছে জনগণের জন্য, সেই দেশে আইনি শাসন আছে। তাহলে what does it stand for? It stands for good governance comes first and then the stuff. Because if you do not have accountability and transparency, government, the people of that country or from those countries, they will not be able to entertain themselves by having all of these stuff. That is the bottom line, ladies and gentlemen. So এখানে দেখেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র আমার ভাই, সে যখন এই কথাগুলো বলে এটা খুবই দুঃখজনক। রিফর্মস সবার আগে, সংস্কার সবার আগে, আইনি শাসন সবার আগে। সেই সব দেশেই 3 বেলা মানুষের খাবারের গ্যারান্টি no sound. I know it's no sound. Just wait and see. থ্যাংক ইউ। আচ্ছা শুনেন, আমি বলি, আমি এই যে আমাদের তরুণ প্রজন্ম আবিদ বা যারা আছেন, আমরা চাই তারা মানে ইন্টারন্যাশনাল টাইপের কথাবার্তা বলেন, কিন্তু তারা এই যে বললো যে 3 বেলা খাওয়া, নো ব্রাদার, দ্যাটস নট ট্রু। আচ্ছা আমি আপনাকে আমার বলেন তো, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমি আবিদ, আমার ভাই আবিদকে, তাকেও আমি মানে তার আই ড্র হিজ অ্যাটেনশন টু, বিকজ আমি মনে করি তারা ইন্টেলেকচুয়াল, আই লাইক হিম বাই দ্য ওয়ে। সো লেট মি টেল ওয়ান থিং, সেটা হলো ধরেন আপনার 5টা সন্তান, রাইট? 5টা সন্তান আছে আপনার পিতা বা প্যারেন্টস। আপনি কি বলবেন, আপনি কি এটা করবেন কোনটা আপনার জন্য ভালো হবে তাদের ভবিষ্যতের জন্য? যে আমি 3 বেলা মানে খাওয়াটা ইম্পর্টেন্ট, ডু নট গো টু স্কুল, ডোন্ট গো টু স্কুল, ডোন্ট স্টাডি, ডোন্ট এডুকেট ইউরসেলফ। আচ্ছা আমরা বলেন তো আপনি এটা কি তার জন্য সাস্টেইনেবল যে আপনি তাকে শিশুশ্রম মানে স্কুল বাদ দিয়ে তাকে কাজে লাগিয়ে দিয়েছেন, কিন্তু 3 বেলা খেতে পারতো বিকজ অফ হিজ লেবার ওর ওয়ার্ক? ডু ইউ থিঙ্ক ইট ইজ এ সাস্টেইনেবল ফিউচার? নাও দিস গাই ওয়ান ডে উইল হ্যাভ নাথিং টু ইট। ইয়া, বাট আজকে যদি তাকে আপনি এডুকেশন দিতে পারেন এবং if you educate themselves but them, what's going to happen in the future? They have a bright future. They can feed themselves, they can feed more people, like hundreds of thousands of people. Because they will have or build the capacity to do that and deliver that. That's the bottom line. So এই খাওয়াটা এখন 3 বেলাকে ভবিষ্যতে কিছুই খেতে পারবেন না, নাকি এখন 2 বেলা খাবেন বা 1 বেলা খাবেন, কিন্তু ভবিষ্যতে সোনার মানে টেবিলে বা মানে স্পুন দিয়ে আপনি ভাত খাবেন, কোনটা আনবেন আপনি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইজ এ কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর আমার এই ভাই যদি এই কথাটা বলে, it's a matter of great regret, it is a sad story, it is unbelievable. That's what I'm talking about, ladies and gentlemen. You should not say that. Reforms first. 54 বছরে দেশের কোনো জায়গাতে পরিবর্তন আসে নাই, কেন? Because we did not have reforms, we did not have সংস্কার, we did not have good governance. If you can guarantee this good governance, 3 বেলা নয় 5 বেলা খেতে পারবে বাংলাদেশের জনগণ। এটা কমপ্লিট অপোজিট। এটা ইকোনমি সাপোর্ট করে না, ডিপ্লোমেসি সাপোর্ট করে না, সাস্টেইনেবল গোল যেটা যার মানে থিমস বা এলিমেন্টস সেটা সাপোর্ট করে না। ইট ইজ নট সাপোর্টেড or should not be supported by anyone whatsoever. This is the wrong theory. এই কথাটা যদি আমার ভাই বলে, তাহলে বিএনপির পক্ষে যাবে না বিপক্ষে যাচ্ছে? অ্যাবসলিউটলি যারা জ্ঞানী মানুষ, লেখাপড়া করা মানুষ বলবে না, দিস ইজ এ ক্র্যাপ. I want good governance. I can make my future better by myself if I have the opportunity, or the opportunity is available in my country if I can grasp it, if I can avail it. যে অপরচুনিটি আমার দেশে আছে, আমি যদি এটা উইদাউট হ্যাভিং ওর আমি যদি মানে সঠিকভাবে আমার যোগ্যতা অনুযায়ী এটাকে আমি যদি সুযোগ পাই, তাহলে আমার ভবিষ্যৎ আমি মানে গড়ে নিতে পারবো। কিন্তু আপনি তাকে 3 বেলা খাওয়াবেন, কিন্তু তাকে গরু করে রাখলেন, মানুষ করলেন না। সেই জায়গাতে আপনি কিভাবে সাস্টেইন করবেন? সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। আই মিন সবার আগে রিফর্ম। আর যেখানে সুশাসন আছে সেখানে 5 বেলা খাবার আছে, যেখানে সুশাসন নাই সেখানে 2 দিন 3 বেলা খেলেও 3য় দিন সে বুভুক্ষ থাকবে, সে মানে হাংরি বা স্টার্ভিং করবে, গ্যারান্টি পৃথিবীর ইতিহাস কোনো জায়গাতে। এজন্য আমি বলছি কি, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমি আজকে একটা সরকারকে একটা অনুরোধ করলাম, জামায়াত বা বিএনপি যারাই ক্ষমতায় যান আগামীতে, জামাতকে মানে যারা সুশাসন চান, সংস্কার চান, তাদের পক্ষে বলি, ওয়াই নেশনস ফেইল। আমি আপনাদেরকে দেখাই ওয়াই আপনার নেশনস ফেইল। এই বইটা আমি মনে করি যে বাংলাদেশে আগামীতে আপনার প্রত্যেকটা জায়গাতে, স্কুলে, প্রত্যেকটা ক্লাসে, আফটার মানে আমি যদি বলি যে মানে প্রাইমারি, প্রত্যেকটা জায়গাতে এই বইটা ওয়াই নেশনস মানে ফেইল, এই বইটা পড়ানো উচিত। এটা দ্বারা নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা এখানে বলা আছে, যার জন্য উনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন। অর্থাৎ এটা রাজনৈতিক ডিসক্রিপেন্সিস, করাপশন, লুটপাট এই বইয়ের ভিতরে সুস্পষ্টভাবে বলা আছে। এবং আমি যদি ক্ষমতা মানে আমি যদি মনে করি আমি এখন আই মিন ইনচার্জ, আমি এটাকে প্রত্যেকটা ক্লাসের বছরে একবার একটা পরীক্ষা 100 মার্কের ওয়াই নেশন ফেইল আপনাকে দিতে হবে।
কেন জানেন? এটা নতুন একটা সচেতনতা সৃষ্টি করা, করাপশন এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিপক্ষে আপনার সন্তানকে গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো এই বইটা। সবার পড়া উচিত। এটা বাংলাতে নীলক্ষেতে আছে, আমি দেখে আসছি, এবার আপনারা পড়বেন কিনে। এখানে সুস্পষ্টভাবে এখানে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করেছে কিনা আমি জানি না, তবে আমি মনে করি এই বইটা পড়া উচিত। এই বইয়ের ভিতরে আছে আপনার রাজনীতিতে জ্ঞান এবং পৃথিবীতে বাংলাদেশের মতো দেশ কেন এখন পর্যন্ত স্ট্রাগলিং, এই বইটাই মূলত এই বিষয়গুলো নিয়ে বলা। আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ আমেরিকার করাপ্টেড রেজিমস এবং করাপ্টেড মানে যে সরকার এবং মানে যে মানে গরিব দেশ কেন সম্পদ থাকার পরেও তারা মানে খেতে পারে না, কেন তারা মানে দারিদ্রতার ভিতরে আছে। ফর এক্সাম্পল নাইজেরিয়া, ফর এক্সাম্পল ভেনেজুয়েলা, কেন তারা এই মানে এই পজিশনে পড়েছে, এই বইয়ের একটা সমাধান এখানে আছে। এটা পড়বেন, দেখবেন। এবং আমি আবার বলি, আমি রিফর্মিস্ট, আমি সুশাসনের পক্ষের একজন সৈনিক। দ্যাটস বারণ নয়, দালালি করি বাংলাদেশের কোন দলের না, বাংলাদেশের মানুষের। আমরা চাই, অনেক আপনি অপছন্দ করতে পারেন আপাত দৃষ্টিতে, আমি চাই দেশটা পরিবর্তন হোক। দ্যাট ইজ মাই মোটো, রাইট? এবং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আবার বলছি, হার পক্ষে ভোট দিবেন। ক্যান চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর কিডস এন্ড জেনারেশনস লাইফ। ডু নট বিলিভ এনিওয়ান। বিশ্বাস করেন আপনারা, আপনি জামাতকে ভোট দেন, বিএনপিকে ভোট দেন, নো প্রবলেম, কিন্তু ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নাই। দ্যার ইজ নো পার্টি, ওয়ান পার্টি ইজ ইয়েস, অলদো দ্যার ইজ এ নো, বাট এটা দেওয়ার জন্য তারা দিয়েছেন। এটা সার্বজনীন বা ইউনিভার্সালি শুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড বাই অল পার্টিজ। বাট এই যে বললাম, এটা আমি একটু আগে দেখালাম যে তারা না বুঝে না জেনে রাজনীতি করেছেন এবং এরা নট ফিট ফর দ্য পারপাস, এরা নট আপ টু দ্য মার্ক টু বি এ পলিটিশিয়ান এন্ড টু ব্রিং চেঞ্জেস। কনসিকুয়েন্টলি এই কারণটা এখানে হচ্ছে। আপনি হার পক্ষে থাকবেন, আপনি কি চান আপনার সন্তান ভালো থাকুক? আপনি কি চান আপনার সন্তান লেখাপড়া করে বাংলাদেশে কোনো কিছু করুক? আপনি কি চান তার অধিকার রক্ষক এলিট শ্রেণী থেকে, দুর্বৃত্তায়ন থেকে, লুটপাটকারীদের থেকে, ঋণ খেলাপিদের কাছ থেকে মুক্তি চান? আপনার সন্তানের ভবিষ্যৎ মুক্ত চান? ভোট ফর ইয়েস, দ্যাট ইজ দ্য বটম লাইন। এর বাইরে আপনার কোনো বিকল্পই নেই, বিকল্প নেই। এবং আমি বলে রাখছি, যারা নার পক্ষে প্রচারণা করেছেন, আমি বুক নেম প্লিজ, ওয়াই নেশনস ফেইল, বইটা মারবেন, আপনি পাবেন, এখানে আছে অনলাইনে। এই বইটা পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন। যারা এখন যারা পার্টিকুলারলি 8-9 আছে, বাংলা ভার্সন এনে দিবেন এবং এদেরকে টেস্ট নেবেন। ধরেন বলবেন যে তুমি এটা পড়বা, তোমার তার লেখাপড়া বন্ধ করে নয়, সুযোগ মতো পড়িয়ে তারা বলবেন তুমি যদি আমার টেস্টে পাস করতে পারো, এটার উপরে আমি টেস্ট নেবো প্রতি চ্যাপ্টারে। তো মানে নিব, তাহলে কি হবে? প্রতি চ্যাপ্টারে আপনি বিভিন্ন ঘুষ দিলেন। ঘুষ মানে কি? রিওয়ার্ড। ফর এক্সাম্পল বলবে যে এই চ্যাপ্টারে আপনি মানে পভার্টি নিয়ে কি বলা হয়েছে, এই চ্যাপ্টারে কোয়েশ্চেন করবেন তাকে, যদি পাস করে তাকে আপনি মানে ক্যান্ডি দিলেন, যে ভালো পছন্দ করে তাকে এগুলা দিলেন, যে কোথাও ঘুরতে যায় এগুলা দিলেন। দিস ইজ হাউ ক্যান ইউ ডু দ্যাট, ডু ইট, ট্রাই ইয়োরসেলফ। এই আপনার জনগণকে, আপনার সন্তানকে যদি চান শেখ হাসিনার মতো দুর্বৃত্তদের হাতে আপনার সন্তানের ভবিষ্যৎ না দিতে, এই হাসান মাহমুদ আর আপনার কসাই মানে মানে আসাদুজ্জামান কামালের মতো, নওফেলের মতো এবং নিজুম মজুমদারদের জেনারেশনের হাতে আপনার সন্তানের ভবিষ্যৎকে আপনি না দিতে চান, ডু ইট, দ্যাটস এ জব। ট্রাস্ট মি, ওয়ার্ক ফর ইউর কিডস। ইফ ইউ ক্যান ওয়ার্ক হার্ড, they don't have to work hard. If you do not work hard, they have to work hard. That is the equation. And I'm finalizing. So have a blessed day, ladies and gentlemen. See you next time. It's too late right now. It's almost 4:33 p.m. right now here. I'm gonna go to watch a snowstorm. বাইরে যাব, চাইলে একটা লাইভ দিতে পারি, দেখি আমি কি করা যায়। কারণ আপনি জানেন মানে অলরেডি 2 ফুটের মতো, প্রায় 2 ফিট অলরেডি স্নো আছে মার্কেটে কোনো জায়গাতে, ভয়ঙ্কর অবস্থা। এবং ননস্টপ আজকে অবধি যত কাজ করেছিল গত আওয়ামী লীগ সরকার, তার প্রত্যেকটাকে অলমোস্ট রিভার্স করেছে এই সরকার, যতটুকু সম্ভব রিভার্স করে দিয়েছে তারা ইতিমধ্যেই। একের পর এক ভারতের সাথে চুক্তি বাতিল করতেছে এবং সেখানে নতুন ধরনের আপনার প্রজেক্ট মানে তারা মানে করতে যাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে হলো বাংলাদেশের ডিফেন্স, মানে ভারতের প্রকল্প বাতিল করে সেখানে বাংলাদেশের একটা আপনার ধরেন এই আপনার একটা ডিফেন্স প্রকল্প তারা সেখানে হাত দিয়েছেন। এটা ভারতের জন্য কি ধরনের মানে ইরিটেটিং জিনিস আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এই সরকারের যে কিছু গাটসওয়ালা মানুষ এবং সত্যিকার অর্থে তাদের স্টান্স এবং পজিশন যে রিয়েলি বাংলাদেশের পক্ষে, এবং তারা যে কমিটেড এবং কতটা কমিটেড, ইউ জাস্ট ক্যান ইমাজিন দ্যাট। বাতিল শুধু করেন নাই, বাতিল করে সেখানে ডিফেন্স আপনার মানে যেটাকে আমরা ওই যে বিভিন্ন ধরনের এই আপনার ডিফেন্স মানে অর্থাৎ প্রকল্প তারা সেখানে চালু করেছেন। আমি বিষয়টা একটু বিস্তারিত আমি আপনাদেরকে সামনে দেখাই। এবং এই যে এগুলাই আমাদের নতুন মানে যে কোন গভর্নমেন্ট গেলে এগুলাই আমাদের করা দরকার বলে আমি মনে করি। কারণ এখানেই আমাদের পরিবর্তনের ছোঁয়া এবং সব পরিবর্তন। আমি আপনাদেরকে দেখাই, কোথায় গেল এটা? আচ্ছা, এই যে এটা একটা নজিরবিহীন ঘটনা, কিন্তু এই দেখেন আমি আপনাকে দেখাই। বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে, এবং এই প্রকল্পটা ছিল ভারতের প্রকল্প। এটা লেখছে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরসরাইয়ে অত একর জমি ডিফেন্স আচ্ছা আপনার অত একর যেটা ভারতকে দেওয়া হয়েছিল মানে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের, ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওইটা ভারতকে দিয়েছিল গত মানে সরকার, সেটা তারা ক্যান্সেল করে তারা এখন এটাতে ডিফেন্স প্রকল্প। আপনি দেখেন
মানে এই সরকার ডিফেন্সের ক্ষেত্রে যে কি পরিমাণ সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীন ঘটনা। যদি একটু আমরা বড় বড় রাজনৈতিক দল যে দু একটা আছে সবটির মানে স্বতঃস্ফূর্ত সমর্থন পেত, নজিরবিহীন কিছু কাজ হতো। ভারত যা চেয়েছিল তার উল্টো দিকে বাংলাদেশ যাচ্ছে, এবং এটাই বাংলাদেশের জন্য নতুন পরিচয়, লেডিস এন্ড জেন্টলম্যান, ট্রাস্ট মি। এবং আমি একটু আগে বলেছিলাম, তারপরে হলো এটা তো আলোচনা করবোই, সাথে হলো যে মানে আদানিকে প্রতি বছর 5 থেকে 6,000 কোটি টাকা এক্সট্রা গভর্নমেন্ট দিত। এটা প্রথম আলো রিপোর্ট। এখানে অন্য জায়গাতে বলা আছে $1 billion। নাও ইফ ইউ ডিসপিউট দ্যাট $1 billion, অ্যাটলিস্ট প্রথম আলো পত্রিকা, আমি আপনাদেরকে দেখাবো, এটা 5 থেকে 6,000 কোটি টাকা প্রতি বছর এক্সট্রা দেয়। এখন আমি দৃষ্টি আকর্ষণ করবো সেই সব ভারতীয় দালালদের যারা ক্রিকেটে 4 থেকে 500 কোটি টাকার নাকি লস হয়ে যাবে, এবং মানে না খেললে বাংলাদেশের মানে টাকা লস। তার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর কোনো ব্যাপার তাদের কাছে না, দেশ কোথায় যে কুক্ষিগত করে দেখার চেষ্টা এবং বাংলাদেশের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র এবং ডিফেমিং বাংলাদেশের যে এফর্টটা, এটা বিন্দু মাত্র তাদের মনে আঘাত দেয় না। তাদের মনে হলো কি 500,000 কোটি টাকা বাংলাদেশে পাচ্ছে না, এটাই মানে, অথচ এটা একটা মিথ্যা তত্ত্ব। মানে লেখছে এখানে বুলেট ও ট্যাঙ্কের যন্ত্রাংশ উৎপাদনের লক্ষ্যে মিরেসরাইয়ে বুলেট এবং ট্যাঙ্ক 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার সিদ্ধান্ত সরকারের। এর মধ্যে নীলফামারীতে আজকে মানে চীনের 2,300 কোটি টাকার প্রকল্প, যেটা আন্তর্জাতিক মানের হসপিটাল, রাইট, এবং নজিরবিহীন সিদ্ধান্ত সরকার অ্যাপ্রুভ করেছে। এগুলা ভারত কোন অবস্থাতেই, এগুলোর একটা বিষয় রাজনৈতিক উদ্দেশ্য আছে, তবে এখানে বলে রাখি এগুলা নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের, লেডিস এন্ড জেন্টলম্যান, নতুন এবং যুগান্তকারী পদক্ষেপ। দিস ইজ হোয়াট কাইন্ড অফ বাংলাদেশ দ্যাট উই ওয়ান্ট এন্ড উই শুড গেট ইট ফ্রম আওয়ার পলিটিশিয়ানস। বাট দ্য প্রবলেম ইজ যে দালাল শ্রেণী তারা রাজনীতিতে তৈরি করেছে, এই জন্যই তারা, আপনি বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি, আপনি যদি রাজনীতি সম্বন্ধে খোঁজ না রাখেন, ইন্টারন্যাশনাল মেকানিজম, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স, এগুলো যদি মানে আপনি খেয়াল না রাখেন, আপনি বুঝবেন না ভারত আমাদের দেশে কি করছে এবং কি করতে চায়। ইউ ক্যান ইমাজিন দ্যাট। আপনি যদি একবার খালি বুঝতে পারতেন, এখানেই আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারা জনগণকে মানে এডুকেট করে না ভারতীয় ষড়যন্ত্র এবং তাদের যে কনস্পিরেসি এবং ডিফেমিং যে প্রজেক্ট বা এফোর্টস যেগুলো অনগোয়িং কন্টিনিউ চলতেছে বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে, সেগুলো নিয়ে তারা আলোচনা করে না, মানে এগুলো তারা বোঝায় না। কারণ একটা জিনিস দেখবেন আপনি, আচ্ছা এই যে কয়েকটা প্রকল্প, এগুলা কিন্তু নজিরবিহীন ঘটনা বাংলাদেশের জন্য, এবং ভারত এগুলাকে কোনোভাবেই মানে দাঁত কামড়াচ্ছে, তারা মেনে নিতে পারে না। তারা স্বাধীন বাংলাদেশের কোনো প্রজেক্টে তারা মেনে নিতে পারে না। ইটস আনবিলিভেবল, এটা তো কোনো দেশ হতে পারে না। আমি আপনাকে বলি 1971 সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে। এই 2024 সালে নতুন করে জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট জিয়াউর শহীদ জিয়া একটা পদক্ষেপ নিয়েছিলেন বাংলাদেশকে ভারত থেকে আলাদা করার, জাতীয়তাবাদ এই সেই। এরপরে বিগত এত বছর পরে এই প্রথম বাংলাদেশ তার নিজস্ব মানে স্বকীয়তায় বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সেটা প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বর্তমানে এই সরকার। তাদের অনেক ব্যর্থতা আছে, অনেক মানে আমরা মনে করি এই ব্যর্থতাগুলোর মূলত তারা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ। তাদেরকে অনেক কাজ করতেই দেয় না, নোট অফ ডিসেন্স প্রত্যেকটা জায়গায় দেওয়া হয়েছে, যেখানে কোনো কাজই এই সরকার করতে পারে না। মানে এস দো আমরা সুশাসন চাই না। আবার বলছি, সুশাসনের বাইরে কোনো শব্দই বলা যাবে না। আপনি যদি সুশাসন, গুড গভর্নেন্স নিশ্চিত না করতে পারেন, আপনি আমার ভোট পাবেন না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনি আমাকে কি দিবেন, প্রতি মাসে 10,000 না 40,000 টাকা দিবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ এগুলো আমার ক্ষণস্থায়ী। এই টাকাটা বড় জন্য আমার 3 মাস থাকবে, 3 মাসের ভিতরে আমি খেয়ে ফেলবো, যদি 3 থেকে 4 জন মানুষের মানে সংসার হয় আমার। কিন্তু আমার যদি এভার লাস্টিং বা লং লাস্টিং কোনো প্রজেক্ট উন্নতি হয়, সেই উন্নতি আমি আপনাদেরকে এটা নিয়ে এই ধরনের প্রতারণার গল্পটাও কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরতে চাই। সেটা হলো, ধরেন আমি আপনাকে 10,000 টাকা দিলাম প্রতি মাসে ফর এক্সাম্পল, কিন্তু আপনার যে নাগরিক হিসাবে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাছে যে সার্ভিস আপনি পাবেন, শুধু টেম্পোরারি সার্ভিসের কথা বলছি, যে উপস্থিত সময়ের এই সার্ভিস থেকে আপনি 10,000 টাকা দিলেও আমার কাছ থেকে আপনি কমসে কম 33,000 টাকা নিবেন আপনি, যখন আমি সার্ভিসের জন্য যাব। তাহলে 10,000 টাকা নিলেন, 33,000 টাকা আমার কাছ থেকে, মানে আমার রাষ্ট্রীয় সুবিধাতে আমি যেখানে যাবো সেখান থেকে আপনি নিয়ে গেলেন। তাহলে আমার লাভটা না ক্ষতি হচ্ছে। এরপর লং টার্ম কোনটা? লং টার্ম হলো আপনার সন্তানের ভবিষ্যৎ এখানে কুক্ষিত হতে পারে, আপনার সন্তানের ভবিষ্যৎ সাস্টেইনেবল হবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো গেল একটা। যখন আপনি দেখেন যে এই যে প্রকল্পগুলো, এগুলো বাংলাদেশের জন্য সাস্টেইনেবল। ওয়াই? বিকজ আমাদেরকে মানে এক ধরনের অঘোষিতভাবে নিরস্ত্রীকরণ চুক্তিতে অঘোষিতভাবে, দ্যাট ইজ নো ট্রিটি। এবং আমি গতকালকে দেখলাম, আপনি কল্পনা করতে পারছেন, আওয়ামী লীগের কিছু লোক যারা ভারতে আছে, তারা আলোচনা করতেছে ইন্দিরা গান্ধী যে চুক্তি, সেই চুক্তিতে অনুযায়ী বাংলাদেশ মানে ভারত যদি থ্রেট মনে করে বাংলাদেশের উপর তারা আক্রমণ করতে পারে। কল্পনা করতে পারবেন আপনার একটা দেশের জনগণ, বাংলাদেশের মানুষেরা, এরা গিয়ে বলে যে ভারত যেন বাংলাদেশে আক্রমণ করে। কেন ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, এরা কতটা একটা দেশদ্রোহী এবং মানে দেশের মানুষের শত্রু হতে পারে। বলছে যে বাংলাদেশে আক্রমণ করা যাবে। ইন্দিরা গান্ধীর চুক্তি তারা বাংলাদেশিরা, ভারতীয় না, বাংলাদেশিরা এই কথাগুলো উপস্থাপন করেছে। আমি আপনাদেরকে এখন আমি আসি, এই যে আরামজাদা নট আউট নুমান আছে, এই যে একটা আছে না, ওই যে 6 মাসে গোসল পারে নাই। আচ্ছা, এখানে একটা খবর, বাংলাদেশিদের জন্য আইসিসি কোনো অ্যাক্রেডিটেশন কার্ড রাখে নাই। আপনি দেখেন, এটা কোনো দেশ আমাদেরকে কোনো দেশ মনে হয়? মানে বাংলাদেশি সত্যিকার অর্থে কোনো দেশ মনে হয় আমাদের? মানে এটা কেমন কথা? আমরা আইসিসির সদস্য, আইসিসি এই কাজটা করতে পারে?
আমি আজকে এখানে প্রতিবাদ করে গেলাম, আইসিসির কোনো একটা ম্যাচ যেন বাংলাদেশে না দেখানো হয়। বাংলাদেশের তরুণ সমাজ এই বাস্তবতা মেনে নিয়েছে এবং ক্রিকেট যে তাদেরকে তাদের জীবন এবং তাদের ভবিষ্যৎকে জিম্মি করার প্রক্রিয়া ভারতীয়দের মাধ্যমে, সেটা বাংলাদেশের জনগণ বুঝেছে। কিভাবে বুঝেছে আমি বুঝলাম, এই কারণে বুঝেছে যে আপনার বিসিবির পরিচালক যে নাজমুল সাহেবের প্রতি যে রেসপেক্ট এই তরুণ প্রজন্মের, সেখানে দেখে আমি মনে করি, সুস্পষ্টভাবে আমি মনে করি বাংলাদেশের জনগণকে আমরা এটা বিশেষ করে তরুণ প্রজন্মকে, নট অল অফ দেম, আমরা যদি আরো কাজ করি, আরো বক্তব্য দিই, আরো আমরা এটা প্রচার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমরা বুঝাতে, আমরা নতুন প্রজন্মকে এটা বোঝাতে আমরা সক্ষম যে বাংলাদেশের ক্রিকেট হচ্ছে বাংলাদেশের জন্য একটা ক্যান্সার। এই ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশকে কুক্ষিগত করে রাখার একটা প্রক্রিয়া এবং ক্রিকেটের প্রচার মানে ভারতীয় সাম্রাজ্যবাদের প্রচার, দ্যাট ইজ দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। ফাক ক্রিকেট। আপনি একজন বলছেন, আমার ভাই নাম কি, রাকিব খান আমার ভাই বলছেন, সুন্দর বক্তব্য দিয়েছেন আপনি। আপনার জন্য রয়েছে কে কসপ্রেসের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই, এবং মুক্তিযুদ্ধ কোনটা সেটা হচ্ছে সবকিছু ভারত করেছে, আমরা কোনো কিছুই করি নাই। আর আপনার মানে বঙ্গবন্ধু সবকিছু করেছেন, আর কেউ কিছু করে নাই। আর যথারীতি গাছ, সেই গাছ যেটা ভারত থেকে আনা, সেই গাছ মুক্তিযুদ্ধের পক্ষে। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, এটা একটু মানে আমি টিজিং ইউ বিকজ এটা হানিফ সংকেত ভাই সবসময় এটা বলে থাকেন। আচ্ছা, মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই কোনটা জানেন? মুক্তিযুদ্ধ আর কেউ কিছু করে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি মানে পাকিস্তানের মানে চোর ছিলেন, ISIF চোর ছিলেন, উনি একজন রাজাকার ছিলেন, উনি মানে এই সেই আজিবাজি। আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, কেন যেহেতু উনি তো রাজনীতিভাবে পরিচিত, এই জন্যই। আর বঙ্গবন্ধু সবকিছু করেছেন, আর আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ করেছে। বাংলাদেশের ভারত না থাকলে মুক্তিযুদ্ধ হতো না, যদিও লাস্টের কয়েকদিন এসে তারা বলছে, এবং বাংলাদেশকে যা দিয়েছে ভারত আজীবন মনে রাখতে হবে। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের মহামূল্যবান বই। এখন আমি আমার রাকিব ভাইকে এই বিষয়ে মন্তব্য করার জন্য আমি অনুরোধ করলাম আপনাকে। আচ্ছা, সো এখন আমি যাই যে এখন আমি আপনাকে, আচ্ছা এখন আমার বক্তব্য হলো, নট আউট নুমান, তুই কই রে তামিলান্ডু, ওয়ের আর ইউ নাও? তামিলান্ডু কি পরিমাণ টাকা খেয়েছে ভারতের মানে হাইকমিশন থেকে, আপনি কল্পনা করেন, নন স্টপ। তার ঠোঁট তো এত পাতলা দেখা যাচ্ছে, সারাদিন মনে গাঁজা খায়। বাই দ্য ওয়ে, আরটিভির খবর হলো বাংলাদেশে গাঁজাখুরের সংখ্যা 11 লক্ষ। এটা আরটিভির খবর এই মুহূর্তে। পারবে ওয়েলকাম টু দিস লাইভ। মানে গাঁজাখুর, বাংলাদেশের টোটাল গাঁজাখুরের সংখ্যা 11 লক্ষ। এটা আরটিভি একটু আগে খবর দিয়েছে। এটা আমরা এটা মানে কথা বলবো। নুমান হচ্ছে এই 11 লক্ষের অন্যতম নেতা, এই গাঁজাখুর নুমান, এই যে নট আউট নুমান। আচ্ছা, সো মূল জায়গাতে আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখেন, এই দালালদের বিষয়ে সচেতন থাকবেন। আমি বারবার বলছি, বাংলাদেশে যে পরিমাণ লুটপাট এবং অপচয় হয়, ক্রিকেটে আইসিসি কি দিবে? এবং আমি বলছিলাম ব্যঙ্গ করে, আমরা প্রবাসীরা প্রতিদিন $35 মিলিয়ন শুধু, তারা বলছে $27 মিলিয়ন। আমি বলছিলাম $25 মিলিয়ন শুধু আমরা প্রস্তাব করি, মানে খরচ করি প্রবাসীরা। কেন বললাম এই কথাগুলো? কিছু মনে নেবেন না। এই জন্যই আপনারা তো জানেন এই বাংলাদেশটা ঠিকই আছে এই মুহূর্তে শুধু প্রবাসীদের টাকায়। জানেন তো আপনারা, মূল যে আমাদের রিজার্ভ, এই যে এত কিছুর পরে একটা বিপ্লব পরবর্তী রাষ্ট্র ভঙ্গুর হয়, অর্থনৈতিক মানে টানাপোড়েন থাকে, দৈন্যতা থাকে সেখানে, মানে নির্বাহ করতে পারে না রাষ্ট্র। সেই জায়গাতে বাংলাদেশ এই প্রথম সত্যিকার অর্থে রিয়েল হিসাবে অ্যাকর্ডিং টু IMF এন্ড ওয়ার্ল্ড ব্যাংক, বাংলাদেশের রিজার্ভ যা লাগে তার চেয়ে বেশি। আপনি বলেন সারপ্লাস আছি আমরা। ক্যান ইউ ইমাজিন দিস? হোয়াট এ কন্ট্রিবিউশন ফ্রম আওয়ার এক্সপেট্রিয়েটস, প্রবাসীদের সম্পূর্ণ। এবং জানেন তো রেমিটেন্স কাকে বলে? শুধু প্রবাসীদের পাঠানো টাকাকে রেমিটেন্স বলে। গার্মেন্টস বিক্রি করে যে টাকা, সেটাকে রেমিটেন্স বলা হয় না, ওইটা অন্য হিসাব। কিন্তু রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীরা যে টাকা পাঠায়, এটাকে রেমিটেন্স বলে। ঠিক আছে, লেডিস এন্ড জেন্টলম্যান, এই জন্য আমি এই কথাগুলো বলছি। তো আসি আমি মূল জায়গাতে। আপনি দেখেন, সে বলছে কি মানে 400-500 কোটি টাকা আমরা লস করলাম। আমি বলছিলাম যে পরিমাণ শুধু এসালম যে নিয়েছে, $1 বিলিয়ন যদি আমরা এসালমের কাছ থেকে আনতে পারি, $20 বিলিয়ন নিয়েছে অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, এটা আওয়ামী লীগের সময়ের বক্তব্য আমি বলছি। ওই টাকাটা যদি আমরা $1 বিলিয়ন শুধু $20 বিলিয়ন থেকে $1 বিলিয়ন আমরা এসালমের কাছে উদ্ধার করতে পারি, মানে আমাদের ক্রিকেট বোর্ড চলতে পারবে আরো 30 বছর। 30 বছর চলতে পারবে। আর ওই কথা, ওই হিসাবটা তো সত্য না। আমরা কত পার্সেন্ট পাই? আইসিসি যে টাকা দেয়, সেই টাকা $27 মিলিয়ন, $21 মিলিয়ন আমরা পাই। $21 মিলিয়ন, তাও বাংলাদেশের উৎপাদিত যে টাকা, সেটার একটা অংশ। আপনি কল্পনা করেন কত মিথ্যাচার তারা প্রতিদিন আমাদের সামনে জাতিকে বিভ্রান্ত করে। এই দেশে থেকে এই দালালরা এখন এই কাজগুলো করে যাচ্ছে। এটা আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। আমি নট আউট নুমান সহ সেই দালালদের উদ্দেশ্যে, এই দেখেন প্রথম আলোর আমার পিছনে আছে প্রথম আলো, আদানি বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বাড়তি নিচ্ছে। ইমাজিন দ্যাট। ইন্টারন্যাশনাল মার্কেট যদি 5 টাকা হয়, রাইট, ভারতীয় মানে কোম্পানির সেটা থাকার কথা 4 টাকা অথবা 4.5 টাকা। কেন? বিকজ আপনার আমদানি খরচ, আপনার যে যাতায়াত খরচ বা কানেক্টিং খরচটা আমেরিকার চেয়ে কম, ইউরোপের চেয়ে কম। সেখানেও তারা ইন্টারন্যাশনাল রেটের সাথে তাল মিলিয়ে নিয়েছে। তারপরেও তারা 5 থেকে 6 হাজার কোটি টাকা এক্সট্রা নিয়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনি আমাকে নট আউট নুমানকে বলেন আপনারা যে এই যে আইসিসির যে টাকা $21 মিলিয়ন, $21 মিলিয়ন প্রতি বছর $1 বিলিয়ন পাচার করে, মানে একটা দিচ্ছে আমরা আদানিকে। এই টাকাটা শুধু একটা প্রকল্পের বক্তব্য আমি দিলাম, এটা কিন্তু সব প্রকল্প নয়, এবং শত শত প্রকল্প করেছে। এই প্রকল্পগুলো শুধুমাত্র আমি আপনাকে বলি, শুধুমাত্র পদ্মা সেতুতে যে পরিমাণ লুটপাট করেছে, 11,000 কোটি টাকা, মানে সেতুর মানে টাকার সেতু, সেটাকে তার 81,000 কোটি টাকায় নিয়েছে। ধরে নিলাম আরো 20,000 কোটি টাকা এক্সট্রা হলো। ভাই 81,000 কোটি টাকা কিভাবে গেল? আপনারা দেখেছেন সেটা।
এই সরকারে আসার পর প্রায় 6,500 কোটি টাকা পদ্মা সেতুর পরবর্তী রক্ষণাবেক্ষণ থেকে তারা সেভ করেছে, এই যে আমাদের সড়ক উপদেষ্টা যে ফজল হক সাহেব সেদিন বলছিলেন। তো আপনি কল্পনা করেন আমরা যদি এই টাকাগুলো সেভ করতে পারি, বিসিবির যে টাকা পায় আইসিসি থেকে, এগুলো কি কোনো অবস্থাতে কোনো বেশি অ্যামাউন্ট? আপনি ধরেন আদানির থেকে যদি 500,000 কোটি হয়, ভাই আমরা 500টা কোটি মানে 500টা কোটি টাকা যদি আমরা এখান থেকে সেভ করে আমরা আমাদের ক্রিকেট বোর্ডকে দেই, আমাদের ক্রিকেটারদেরকে দেই, আমাদের টাকার প্রয়োজন আছে? আইসিসি টাকা আমাদের প্রয়োজন আছে বলেন আপনারা? বলেন আমাকে, আপনারা বলেন। আমি তো এই কথাগুলো তো তুলেছিলাম সেদিন। আমি অন্যান্য প্রকল্পে বাদ দিলাম। ভাই যে পরিমাণ লুটপাট হয়, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে যে মানে বাজেট হয় সেই বাজেটটা মাত্র 1/3 আমরা কাজে লাগাই, বাকি 2/3 অপচয় এবং আর লুটপাট হয় এই জায়গাতে। তো আপনি কল্পনা করেন এই নট আউট টু মানকে খান ধরে কেউ এই কথাটা তাকে জিজ্ঞেস করবেন, এই হিসাবটা তাকে মিলিয়ে দেবেন যে দালাল তুই দেখ তুই কি পরিমাণ টাকা খেয়েছে। আপনি কল্পনা করেন কি পরিমাণ টাকা খেয়েছে সে, মানে সারাদিন নন স্টপ, মানে এই হিসাব সারাদিন, মানে বিসিবি করলো, বিসিবি সেই করলো, মানে সে একটা বার বসে নাই, কি পরিমাণ টাকা খেয়েছে আপনি কল্পনা করেন। আপনি তো জানেন তো মানে বাংলাদেশ যেন যায়, কারণ ভারত তো একটা মহাবিপদে পড়েছে, রাইট? বাই দ্য ওয়ে এখানে বলে রাখি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারের অনুমতি পাচ্ছে না এই মানে খেলাতে যাওয়াতে। পারভেজ ভাই কি বলছেন? আচ্ছা, আদানি ইজ নাও ডিসরাপ্টিং বাংলাদেশ উইথ আচ্ছা and by reducing electricity supply. They would definitely do that. They would definitely do that. Let me tell you one thing. আপনারা যারা নতুন প্রজন্মের এখানে যারা মানুষ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করি, এই জীবনে কোনোদিন লাইফ সেভিং গুরুত্বপূর্ণ যেগুলা উপস্থিত সময় রিপ্লেস করা যায় না, এনার্জি সেক্টর, লাইফ সেভিং ম্যাটার, শিক্ষা, জীবনে কোনোদিন ভারতীয়দের হাতে দিবে না, বাংলাদেশের এই জীবনে দিবে না। কেন দিবে না জানেন? যে কোনো সময় তারা এগুলো আমাদেরকে ডিস্টার্ব করবে, বিপদে ফেলবে। লাইফ সেভিং এবং হেলথের বিষয়ে, লং টার্ম হেলথে। তো আপনি জিনিসটা খাচ্ছেন ভারত থেকে এনে বছর পর বছর, এটা আপনি জানেন না আমাদের সারা 21 কোটি মানুষকে এরা ক্যান্সারের মানে দানা দিয়ে দিচ্ছে কিনা আমাদের ভিতরে। কারণ একটা দেশকে রোগা করতে পারলেই মানে অসুস্থ জাতি তো কখনোই আর উন্নতি করতে পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ। সো এটা কিন্তু আমি আবার বলছি, জীবনে কখনো চেষ্টা করবেন শিশু খাদ্য ভারতীয় প্রোডাক্ট না খেতে, চেষ্টা করবেন। এটা আমি আপনাকে অনুরোধ করে গেলাম। ডু নট ট্রাস্ট দেম, ডু নট বিলিভ দেম। এতটা হেট্রেড টুয়ার্ডস বাংলাদেশি এবং মুসলিম, কান ইমাজিন দ্যাট, আনবিলিভেবল। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ওয়াই? দেখেন মানে আমি বারবার বলছি, এখানে আমার বক্তব্য আপনাদের মানে আমি প্রতিবাদ করে যাচ্ছি সেই সময়ে যে আমরা ক্রেতা, পৃথিবীতে এমন অন্যায্য এবং খারাপ ব্যবহার আমি কোথাও দেখি নাই। আমরা তাদের ক্রেতা, আমরা প্রায়োরিটি এবং প্রিভিলেজ পাওয়ার কথা। পণ্য আমাদের কাছে বিক্রি করে আসার সময় 3 গুণ টাকা নেয়, আবার আসার সময় 2-4 জুতার বাড়ি এগেলে একটা দেয়। এমন নজিরবিহীন খারাপ ব্যবহার এবং মানে আপনার সন্ত্রাস আপনি পৃথিবীতে কোথাও পাবেন না, ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যা বর্তমানে আছে। সো আমি এই কথা অনুরোধ করে গেলাম, কখনো দিবেন না। নট আউট নুমারকে জিজ্ঞেস করেন যে তাহলে এইটা তো দিল আইসিসি, তাহলে এই যে অবস্থা আর দেশের মান সম্মান মর্যাদা, আমি বললাম না গতকালকে বলেছি, নতুন উচ্চতায় বাংলাদেশের সম্মান, নতুন উচ্চতা। অলরেডি ক্রিকেটের বাইবেল উইজডেন গতকালকে বলেছি, আইসিসির ক্রিটিসাইজ করেছে শুধু বাংলাদেশ এই ইনিশিয়েটিভটা নেওয়ার কারণে। এরপরে গিলেস্পি, উনার মতো ব্যক্তি কিন্তু অলরেডি, আপনি যাকে গিলেস্পি মানে জিলেস্পি বলা হয়, তো উনি কিন্তু আপনি দেখেন প্রতিবাদ করেছেন। আর অনেক এসেছেন। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বলছে আমি পাকিস্তানকে এই এফোর্টটার জন্য ধন্যবাদ দিই, ইভেন তো তারা বিশ্বকাপে যায়ও, কেননা এটা একটা বিগ লস হবে পাকিস্তানের জন্য যদি পাকিস্তান না যায়, মানে টোটালি। অর্থাৎ এটা একটা নজিরবিহীন ঘটনা। এই স্যাক্রিফাইসটা পাকিস্তান করবে কিনা, তবে পাকিস্তান শুড স্ট্যান্ড বাই বাংলাদেশ। ওয়াই? বিকজ এটা ভবিষ্যৎকে আইসিসিকে ভারতের মানে রাহুগ্রাস মুক্ত করার জন্য এই পদক্ষেপগুলো জরুরি। ইফ ইউ ডু নট অ্যাক্ট নাও, there is a time coming you will not be able to act that time. এটা আমি আবার বলছি, কেননা এই যে ইনজাস্টিস হচ্ছে, এই ইনজাস্টিসের বিপক্ষে না দাঁড়ালে, যখন আপনার উপর ইনজাস্টিস আসবে তখন হয়তো আর একজন মানুষও পাবেন না মানে যখন আপনার পক্ষে দাঁড়াতে পারে। সো আমি বলবো পাকিস্তানের জন্য দিস ইজ হাই টাইম, পাকিস্তান শুড অ্যাক্ট নাও। ক্রিকেট ইজ নট এভরিথিং, অনেস্টলি স্পিকিং। পাকিস্তানিরা চাইলে, পাকিস্তানি অনেক বড় বড় বিলিয়নিয়ার পৃথিবীতে আছে, বিশ্বাস করেন, বড় বড় বিলিয়নিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত। আমি জানি আমেরিকা তো 3 জন আছেন কমপক্ষে বিলিয়নিয়ার তারা, রাইট? আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রেন্ড একজন কিন্তু, আমি আপনাদেরকে বলি। সো তারা চাইলে এটাকে তারা করতে পারেন এবং এটা এখানে আইসিসি মানে বিপদে পড়বে এবং ভারতের মানে প্রভাব সেটা মুক্ত হতে পারে যদি পাকিস্তান এখানে মানে স্ট্যান্ড আপ টু দিস বুলিং এন্ড দিস কনস্পিরেসি এন্ড আমি যদি অ্যাবিউজ অফ পাওয়ার এন্ড an effort to destroy cricket or ICC, ladies and gentlemen, right? Cricket just colonial sports. By namta to porto abar Rakib Khan, thank you. That's a colonial sport. Nice sentence. Now oh, by the way, in fact it is, because it's invented by British. It is a colonial sport, and now it is right now recolonized again. It is being recolonized, in the process of being recolonized by India, because it was colonized by Britain. Right now they have given the power, authority to India to recolonize. We should not tolerate that. We should stand up to this bullying and this colonization. We want a colony-free world and sports as well, ladies and gentlemen. So we should stand up to that. This is a nice word. It absolutely a colonial sport. অ্যাবসলিউটলি এটা আমি এর জন্য তো আমি বারবার বলছি, এটা নতুন ইম্পেরিয়ালিজম সৃষ্টি করতেছে, ভারতীয় ইম্পেরিয়ালিজম। ফর এক্সাম্পল, যে ক্রিকেটের প্রচার প্রসার মানে ভারতের প্রচার প্রসার। আমি আপনাদেরকে অনুরোধ করবো, জাস্ট আমি অনুরোধ করবো আপনাদেরকে, নতুন প্রজন্ম যারা আছেন, গাইজ,
ক্রিকেট পৃথিবীতে G8 কান্ট্রির ব্রিটেন ছাড়া একটা দেশ ক্রিকেট খেলে না, বিশ্বাস করেন, একটা দেশও ক্রিকেট খেলে না। এটা একটা টাইম ওয়েস্টিং। আগামীতে যে যে ফার্স্ট পৃথিবী আমরা পাচ্ছি, এই সময় নষ্ট করে দিনের পর দিন এই খেলাগুলো দেখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিকজ আমাদের যে মানে যেটাকে আমরা কি বলে, যেটাকে এই যে আমাদের এই যে পাওয়ার, যেটা আমাদের কি বলে এটাকে, এই যে ম্যান পাওয়ার, ইটস এ ওয়েস্ট অফ ম্যান পাওয়ার, ট্রাস্ট মি। আমাদের এই যে কর্মঘণ্টা, রাইট, এটার ওয়েস্ট অফ টাইম ডেফিনেটলি আমি মনে করি। সুতরাং আপনারা বিশ্বাস করেন, আর পার্টিকুলারলি যে খেলাতে ভারতের আধিপত্য, ভারত ওন করেন, সেই খেলাতে অন্ততপক্ষে আমি বাংলাদেশকে কোনোভাবেই টাকা একটা পয়সা খরচ করার জন্য আমি বলবো না, এবং এটা গুরু বিরোধিতা করি। উই নিড টু ইনভেস্ট ইন ফুটবল, অ্যাবসলিউটলি। বললাম না, ব্রিটেনের তৃতীয় মানে বিভাগ, অর্থাৎ থার্ড ক্লাস, যেটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যে লিগ, যেটা ওইটাতে যদি বাংলাদেশের একজন মানে ফুটবলার খেলতে পারে, তারপর পরেও যে টাকা সে পাবে, এটা মোটামুটি বলতে গেলে আইসিসি যে টাকা দিয়ে বাংলাদেশে তার সমান হয়ে যেতে পারে। ট্রাস্ট মি লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আবার বলছি, আমাদেরকে ফুটবলে, এবং ফুটবল ইজ এ গেম অর স্পোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, ট্রাস্ট মি, উই নিড টু ইনভেস্ট ইন ইট। এবং আমরা বাংলাদেশের নতুন যে ছেলেরা বিশ্বাস করেন, ক্রিকেট যেন উঠতে না পারে, এই ষড়যন্ত্রটা মানে ফুটবল যেন উঠতে না পারে, সেই ষড়যন্ত্রটা করেছে এরা বসে। কল্পনা করেন, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে তারা ভারতীয় রয়ের মানে মিশনের বাইরে ছিল। দিস ইজ আনবিলিভেবল। প্রতিটা সেক্টরে বাংলাদেশে আমি আপনাকে একটা উদাহরণ দিই। মিজানুর রহমান আজারি, আপনি জানেন তো, মিজানুর রহমান আজারি উনি তরুণ বক্তা, তরুণ প্রজন্মকে মোটিভেট করতেছে। যখন তারা দেখলো তাকে আপনার এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে বের করে দিল, দেশে আসতেই পারলো না ভদ্রলোক। আচ্ছা, গেল উনার বক্তব্য। আপনি জানেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর একজন ইসলামিক স্কলার, আমার প্রিয় একজন ব্যক্তি, ভেরি নাইস। আব্বাসী আর চরমুনাইর সাথে রাইট এবং দিনের যে পার্থক্য, 1000 মিলিয়ন বছরের পার্থক্য। জ্ঞান, গরিমা, প্রেজেন্টেশন, উপস্থাপনা, যুক্তি, তর্ক, কমন সেন্স, সেন্সিবিলিটি। সেই খন্দকার আব্দুল্লাহ জাহারকে কে খুন করেছে আপনি জানেন? ট্রাক দুর্ঘটনায় উনি মারা গেছেন। বলা হচ্ছে উনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কে থাকতে পারে এই হত্যাকাণ্ডে? ইমাজিন। অথচ এটা দেখেন, শেখ হাসিনার সময় ছিল বলে এটা নিয়ে কথাই হয়নি। মূলত উনাকে হত্যা করা হয়েছে ট্রাক দুর্ঘটনা দিয়ে, ট্রাকের মাধ্যমে। ট্রাক প্লাক্সো, অ্যাবসলিউটলি। যত ট্রাক দুর্ঘটনা দেখবেন মনে করবেন এখানে ভারতীয় মানে ইন্টেলিজেন্স এজেন্সি জড়িত। ট্রাস্ট মি, আমি আপনাদেরকে সবসময় বলছি। এজন্য আমি আওয়ামী লীগের সময় আমরা বলছিলাম না যে আই হ্যাড আ পারমিশন মানে ফ্রম দি ইউএস গভর্নমেন্ট, রাইট? আমরা বলে দিচ্ছিলাম পারমিশন বাংলাদেশে যাওয়ার জন্য। কিন্তু সমস্যা কি, সরকার কিছুই করতে পারতো না, যেহেতু কোনো মামলা নেই। কিন্তু সমস্যা কোনটা জানেন? এই যে ট্রাক দুর্ঘটনা, এটাই ছিল সবচেয়ে আতঙ্কের কারণ। এগুলো ভারতীয় আওয়ামী লীগ আর এই দুইটার থেকে একটা পকের কাজ, এটা তারা এই কাজগুলো করে। এজন্যই আমরা তখন মানে দেশে যাই না। বিশ্বাস করেন, আজকে আমি সত্য কথাটা বললাম, আমি আপনাদেরকে বলতে বাধ্য হলাম। এবং খন্দকার কেন? কারণ উনি যেভাবে উঠতেছিলেন, উনি আন্তর্জাতিক মানের একজন মানে লেখক হতে পারতেন, ইসলামিক স্কলার। এতটা জ্ঞান গরিমা আর এত ইন্টারন্যাশনাল টাচ ছিল ওনার, আনবিলিভেবল। এই লোকটাকে হত্যা করেছে শুধু উনি যেন উঠতে না পারেন। এবং তাদের মহাপরিকল্পনা, ইসলামিক স্কলার, ভালো ভালো সাহিত্যিক, যারা এন্টি ইন্ডিয়ান সাহিত্যিক, যদি কোনো কারণে তাদের মানে কাছে যদি তারা কোনোভাবে একদম বিশ্বাস করেন, একদম ইয়ং লেভেল থেকে এদেরকে টার্গেট করে তারা করে এদেরকে শেষ করে দেয়, আগ থেকে উঠতে পারবেন আপনি। তারা এই দেশ এমনভাবে কুক্ষিগত করেছিল এই মানে নতুন যে মানে কলোনিয়াল মানে পাওয়ারের যে আধিপত্যবাদীরা, এই ভারতীয়রা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এটা অ্যাড্রেস করতে পর্যন্ত ভুলে গেছে। আজকে এরা লেকচার দেয় প্রতিদিন এসে জাতির সামনে, আমরা এই করবো সেই করবো। কোনো কিছু এরা করতে পারবে না, কারণ এদের ক্ষমতা নাই। এদের অনেকের ডার্ট, যারা আগামীতে যাবেন, অনেকের ডার্ট, অনেক ব্লু অ্যাক্সেস ভিডিও মানে অলরেডি মানে ভারতের রয়ের হাতে। ইতিমধ্যেই আমি 3 জনের কনফার্ম করে বলতে পারি এদের এটা এখানে আছে। এবং এরা যদি সরকারের মন্ত্রী হয়, কি হতে পারে আপনি কল্পনা করেন? কখন কল্পনা করতে পারেন কি হতে পারে আমাদের? দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এরা গিয়ে ভারতে মানে মাস হোটেলে থাকেন, সেখানে কাজ হয়ে গেছে অলরেডি। এবং যেহেতু তারা এটা আসক্ত, এবং এই কাজটা সেরে ফেলছে তারা। এবং এটা তারা শিখেছে কার কাছ থেকে জানেন? এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দে ডু ইট। এই ডাটগুলো তারা রাখেন সবসময়। তাদের একদম কার্বন কপি করে ভারতের। দ্যাটস সো ব্যাড ফর আওয়ার কান্ট্রি। You know what I mean? So be careful guys, stay away from them, they're dangerous. আপনাকে শেষ করে দেওয়ার জন্য। এবং এই যে আমি বলছি না, আমি ট্র্যাডিশনাল রাজনীতিবিদদের রাজনৈতিক ব্যবস্থার দ্বারা বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন আসবে না। আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, যদি সুশাসনকে নিশ্চিত করার মনে করেন যে আইনসঙ্গত সুশাসন, গরিব মানুষকে এটা বুঝাবেন যে সুশাসন দরকার আপনার সন্তানের জন্য। বাংলাদেশের যে সম্পদ আছে, বাংলাদেশ কি গরিব রাষ্ট্র? আমি প্রশ্ন তুলতে চাই আপনাদের কাছে, বাংলাদেশ কি পুয়ার কান্ট্রি? নাও। ব্রিটেনের জিডিপির চেয়েও ডাবল টাকা আমরা পাচার করতে পারি। এই দেশ গরিব হয় কিভাবে? উত্তরটা দেন আমারে। ব্রিটেনের জিডিপি $112 বিলিয়ন। Go and check right now, maybe more or less. $235 বিলিয়ন অফিসিয়াল গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স, ইজ নট বাই দিস গভর্নমেন্ট, বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, মানে বিভিন্ন মানে সমীক্ষা। তাহলে $235 বিলিয়ন, এক ব্যক্তি $20 বিলিয়ন নিতে পারে। এই দেশ গরিব থাকে কিভাবে আমারে বলেন আপনি? এই দেশ গরিব কিভাবে হলো? এই যে এখন আপনি কল্পনা করেন, এই যে টাকা পাচার আমরা খালি বন্ধ করতে পারি, আর মোট যে রাষ্ট্রীয় খরচ আছে তার 98% আমরা খরচ করতে পারি, এবং এটা দুর্নীতি না হয়, বাংলাদেশের জিডিপি, আমি আবার বলছি, আমি গিভিং ইউ দ্য প্রেডিকশন, মানে end of the 5 years time, whoever comes to the power, trust me, is going to go and touch by 13% GDP. বাকিটা আমি বললাম না। আসাম সেন্ড বাঙালি পিপল, আসাম সেন্ড বাঙালি পিপল। আচ্ছা,
So that's what it is, ladies and gentlemen. আমরা এই বিষয়টাতে মাসুম ভাই, what is the difference between state formation and government formation, which is more important, which is a local solution? You said that, look, we talked about this kind of আপনার mechanism, but the problem is তারা বলছেন যে তারা এটা এই যে অটোনমাস তারা দিতে চান না। Why তারা দিতে চান না? ফর এক্সাম্পল আপনি যদি বলেন বিভাগীয়, আমরা যে বিভাগ চেয়েছিলাম স্বায়ত্তশাসন, মানে স্বায়ত্তশাসন মানে স্বায়ত্তশাসিত বিভাগগুলো যেগুলো আছে সেগুলো, আর বাংলাদেশের ক্ষেত্রে বিকজ বাংলাদেশ ইজ টু স্মল, অনেস্টলি স্পিকিং দে আর গিভিং ইউ দ্য লজিক, তারা বলছেন যে বাংলাদেশ এতটাই ছোট এবং ভারতের আগ্রাসন এই জায়গাতে এমনভাবে আছে যে বাংলাদেশকে যদি একটা বিভাগকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, এটা একটা পর্যায়ে দেখা গেল ভারতের সাথে সম্পর্ক করে তারা উল্টাপাল্টা করতে পারে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির জন্য হুমকি হতে পারে। তবে লোকাল গভর্নমেন্টকে এই এখন পর্যন্ত যেভাবে আছে, এটা লোকাল গভর্নমেন্টের সার্ভিসের জাতি না। এটাকে যদি আধুনিকায়ন করতে হয়, সেটা হচ্ছে যে প্রথমে ইউনিয়ন পরিষদের এই সরকার প্রপোজাল দিয়েছিল, যারা চেয়ারম্যান হন এদেরকে লেখাপড়া করে যারা মানুষ হতে হবে। আপনি জানেন কার চেয়ারম্যান হয়? বেশিরভাগই ছাগলচুর টাইপের বাংলাদেশের যারা চেয়ারম্যান হয়, আমার 60 to 80% এরা চেয়ারম্যানের যোগ্য না, কিন্তু তারা চেয়ারম্যান বিকজ তাদের পয়সা আছে এখানে। এই জন্য বলছি, এগুলাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, ওই লেভেলের মানে রিফর্মস আনতে হবে ওই সেক্টরে, যদি সম্ভব হয়, এবং গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে। ধরেন এখনো আপনি যদি গ্রামাঞ্চলে যান, একজন চেয়ারম্যান তার ওই যে বয়স্ক ভাতা লিস্ট করে কাকে জানেন? যে তাকে ভোট দিয়েছে। আপনি দেখেন যে তাকে ভোট দিয়েছে, এবং তার রেকমেন্ডেশন আছে তার পরিচিত মানুষ থেকে, ফ্যামিলি মানুষ থেকে, টাকা পয়সা কেউ দিয়েছে, মানে মেম্বার তো বেশিরভাগই জানেন, তো এগুলো তো গরুচুর বেশিরভাগই, মানে আটা ময়দা, ডিসকাস্টিং ম্যান, আম সিক অফ ইট। আচ্ছা কিভাবে ভাই মানুষের এই যে টাকা পয়সা দুই বস্তা মানে ময়দা গম মানে চুরি করে? ডিসকাস্টিং ভাই, বিশ্বাস করেন। এটা নিয়ে আবার তার সন্তানকে খাওয়ায়, এটা কোনো কথা ভাই? এটা বললেন তো এটা মুসলমান কোনো মুসলিমই কাজটা করতে পারে? এটা করা উচিত? আরেকজনের সম্পদ আপনি নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, আরেকজন মানুষের সন্তানের খাবার নিয়ে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, এর চেয়ে বড় অমানবিক আর নির্লজ্জ ব্যবহার কি হতে পারে? আপনি বলেন তো আমারে, হাউ ইজ দ্যাট পসিবল? আপনি আমার বলেন তো। এই যে আমি বললাম না যে আমার ফারদিন আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বিকজ আমি কেন বলি যে আমার ক্ষমতা থাকলেই কি না থাকলেই কি ভোট দিলে দিবেন, না দিলে নাই, এমন না যে আমার না দিলে, কারণ আমি এখানে টাকা চুরি করার জন্য যাইনি, আর টাকা চুরি করে অন্তত আমি আমার সন্তানকে খাওয়াবো না, আর আমার কেউ খাবেও না, পরিবারের কেউ যদি জানে যে এটা অবৈধ উপার্জন, তাহলে আমি টাকা দিয়ে কি করবো বলেন তো? আমার হুদাই জেলে যাবো আমি, তাহলে আমার কি দরকার এগুলো? আমি বুঝাইতে পারি, ধরুন আমি খারাপ, কিন্তু আমার পরিবারের, আমি তো আমার সন্তানকে কখনোই অবৈধ টাকা দিয়ে খাওয়াবো না। প্রয়োজনে সে একবেলা খাবে, নো প্রবলেম, বুঝতে পারবেন আপনি? কারণ সে বড় যদি হয় হারাম খেয়ে, তার কাছ থেকে আপনি কি আশা করেন? কি প্রোডাকশন তার কাছ থেকে আশা করবেন আপনি বলেন? আচ্ছা বড় হওয়ার পরে যদি খায় তাহলে তো বড় হয়ে গেছে, মাংস হালাল উপার্জনে, কিন্তু যদি আপনার সন্তানকে আপনি অবৈধ টাকা দিয়ে গড়ে তুলেন, এ তো হারামের ফ্যাক্টরি, এর কাছ থেকে কি আশা করেন আপনি আমার বলেন? That's bottom line, ladies and gentlemen. So, by the way, আমি জানি না তো এখন আমি আপনাদেরকে বলছি, যারা ঘুষ যারা খান, অন্তত সন্তানদেরকে নিজের মূল বেতনের মূল অংশটা দিয়ে বড় করবেন, এটা করা উচিত। কেননা ইউ ক্যান গেট সামথিং আউট অফ ইট। আর যদি হারামের ফ্যাক্টরি বানিয়ে তুলেন তাকে, এই ছেলে বা এই সন্তান কখনোই আপনার পক্ষে যাবে না, কারণ হারামের একটা তাসির আছে, এটা সে প্রয়োগ করবে কোনো না কোনো ভাবে। আপনি তাকে হারামকে খাওয়াইয়া বড় করেছেন, এটার প্রতিফলন তার চরিত্রের মধ্যে পাবেন কোনো না কোনো ভাবে, এটা আপনার উপরই সবার আগে আসবে, বাইরে বলে রাখি। সো মূল জায়গাতে হলো যে নট আউট নোমানকে বলেন যে এই যে প্রথম আলো রিপোর্টটা, এটা আপনারা গিয়ে মারবেন যে বছরে 5 থেকে 6 হাজার কোটি টাকা বেশি নিচ্ছে আদানি, প্রথম আলোর এটা চলে আসবে সবার কাছে, আপনি দেখবেন এটা অনলাইনে আছে। তাহলে এটা নট আউট নোমান যে এই হারামদাদা আরো যে দালালগুলো যেগুলো আছে এদেরকে আপনারা দিবেন যে তুই দেখ টাকা যদি হয় তোর কাছে মুখ্য, তাহলে এখানে এই সমস্যার সমাধান। আমরা যদি এটাকে রিভাইজ করে আদানির কাছ থেকে আমরা 1000 কোটি টাকা বছরে 5 বাদ দিলাম, 6 বাদ দিলাম, 1000 কোটি টাকা সেভ করতে পারি, বাংলাদেশের ক্রিকেটাররা তার 14 বংশ খেয়ে টাকা শেষ করতে পারবে না। ইটস পসিবল, রাইট? সো এটা মূলত টাকাটা ব্যাপার না, এবং টাকার জন্য বাংলাদেশ কোনো অবস্থাতেই বিপদে না, বাংলাদেশের টাকার কোনো অভাব নেই। আমরা প্রবাসীরা প্রতি মাসে $2.5 billion average we send in Bangladesh. That's the GDP is equivalent to the GDP of many small African countries, East African countries, trust me. Every month. Think about that. সো এই জায়গাটা টাকা কোনো মুখ্য না, মুখ্য হচ্ছে আমাদের দেশটাকে এদের কাছ থেকে মুক্ত করতে গেলে দিস ইজ দ্য বিগিনিং, একটা বাই প্রোটেস্টিং এন্ড ভবিষ্যতে। এবং মনে রাখবেন আইসিসি মস্ত বড় বিপদে পড়বে বাংলাদেশ থেকে। বাংলাদেশ শুরু করে দিয়েছে, ট্রাস্ট মি, বাংলাদেশ শুরু করে দিয়েছে, এটা শেষ কোথায় হবে আমরা জানি না, এটা চলবেই। গিলেস্পির মতো অস্ট্রেলিয়ান, আমি বলছিলাম না, দেখেন আমার প্রেডিকশনটা কতটা অ্যাকুরেট। আচ্ছা বাই কি লিখছেন? আচ্ছা অ্যাসিস পল, আচ্ছা কি বলছেন? নট আউট নোমান ভিউ বিজনেসম্যান, ওকে, ভিউ বিজনেসম্যান প্লাস তার শোরটা বলছে যে ভাই টাকা খেয়েছে কারো কাছ থেকে। আমি আপনাকে একটা জিনিস বলি, আমি আপনাদেরকে ধরেন এই যে আমি বললাম না যে আইসিসি মস্ত বড় বিপদে পড়বে, যেভাবে আমি বলছিলাম যখন কেউ প্রতিবাদ করে নাই তখন আমি বলছিলাম দিস ইজ দ্য বিগিনিং। দেখেন আপনি আমার কথাটা কতটা সত্য। এরপরে গতকালকে উইজডেন তাদের রিপোর্ট লিখেছে, গিলেস্পির মতো ব্যক্তি উঠে আসছেন, আর অনেকেই এটা পাকিস্তানিরা তো সমালোচনা করতেছে, আর অনেকেই। সুতরাং মানে কি
আইসিসির পোস্টমর্টেম শুরু হলো মাত্র। এটা কোন পর্যায়ে? মঈন আলী অলরেডি বক্তব্য দিয়েছেন, আরো অনেক ইংলিশ ক্রিকেটাররা এটাতে যুক্ত হবেন প্রিটি সুন। আমি আপনাকে লিখে দিলাম, নিশ্চিত থাকতে পারেন আপনারা, ইট ইজ কামিং আউট, এটার প্রতিবাদ হবে এবং আইসিসি পোস্টমর্টেম এবং ইন্ডিয়ান আগ্রাসন মানে চ্যালেঞ্জের মুখে পড়বে খুব শীঘ্রই। বাংলাদেশ শুরু করে দিয়েছে। তো বাই দ্য ওয়ে বলে রাখি, বাংলাদেশ খুবই ক্ষুব্ধ, তারা ভয়ঙ্কর ক্ষুব্ধ, মানে এই যে মানে উগ্রবাদী যারা আছেন, ভারতীয় উগ্রবাদী যারা আছেন তারা। আমি আবার বলছি, আমাদের যদি রাজনীতিবিদরা ঠিক থাকে, ভারতের একটা প্রচুর পরিমাণ আমাদের কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কোনো ধরনের সমীহ করার কোনো দরকার নেই। তবে ডেফিনেটলি উই শুড হ্যাভ এন্ড উই ওয়ান্ট এ বেটার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া বিকজ দে আর আওয়ার নেইবারিং কান্ট্রি, রাইট, বা নেইবার। বাট দ্য প্রবলেম ইজ দে ওয়ান্ট ইট। তারা এটা চায় না, তারা চায় এই দেশ তাদের কবজে করে রাখবে, আর এই মার্কেটটা যেটা আছে এখানে $25 বিলিয়ন প্রতি বছর মানে এখানে মানে রপ্তানি করবে, আর চুরি করে আর দেশের মানে রাজনীতিবিদদেরকে একদম শেষ করে দিবে। কি পরিকল্পনা নিয়েছিল কল্পনা করতে পারেন? এই যে নতুন প্রজন্ম প্রতিবাদ করে দেশটাকে ফেরত এনেছে, এটার কৃতজ্ঞতা আপনি কিভাবে মানে কিভাবে দিবেন? আপনি আপনার সন্তানও দিয়ে যেতে হবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি রাজনীতি না জানেন কি করেছে তারা এই দেশের উপরে, কি মানে করতে চেয়েছে এবং কি করেছে তারা অলরেডি, এতটুকুই। মানে এখানে বলে রাখি যে আওয়ামী লীগের যারা তড়িগড়ি করতেছেন আপনারা, ওবায়দুল কাদের বা আন্তর্জাতিক মানের নোয়াখালীর বিখ্যাত খাটাস, যাকে আমি মনে করেছিলাম যে শেখ হাসিনাকে আমি বলেছিলাম যেদিন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন, সেদিন আমি পোস্টটা দিয়েছিলাম, কেউ এটাকে বের করতে হবে আমাকে, যে যেদিন আমি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সেদিনই আওয়ামী লীগের মৃত্যুর ঘন্টা বাজতে শুরু করলো বলে আমি পোস্ট দিয়েছিলাম। এটা আমি খুঁজে বের করবো। এতটা অদক্ষ একজন মানুষকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শুধু শেখ হাসিনা তার যেহেতু তার মানে জুতা পালিশ করার জন্য রেডি ছিল ওবায়দুল কাদের, এই ধরনের ব্যক্তিকে উনি চান নাই আব্দুল দলিলের মতো কোনো ব্যক্তি, উনি চান নাই আব্দুল সামাদ আজাদ বা মানে কিবরিয়া সাহেবের মতো মানে এই ধরনের ব্যক্তি নাইও তো আওয়ামী লীগে। তারপরও যারা ছিল কাউকে সুযোগ দেয় নাই উনি, কারণ সে ছিল এক ধরনের সম্রাজ্ঞী, মানে সে কারো কথা শুনতো না, বিকটেড মহিলা ছিল মানে বুঝছেন, এবং উগ্র মহিলা ছিল, সাধারণত কারো কথা শুনতো না। একজন ব্যক্তি যখন তার স্বামীর কথা শুনে না, সে কোনো পুরুষের কথাই শুনবে না, দ্যাটস দ্য বটম লাইন। তো শুনতো না যেহেতু, সুতরাং এই কাজটা সে করতো, যা ইচ্ছা তাই করতো, তার পরিণতি দেখে এসেছে। এবং আজকে সে হতাশা নিয়ে বলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। দেখেছেন আপনি আমার দেশ পত্রিকাতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার বলছে সে। আমি এটা বলেছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ অবশ্যই অন্ধকার। এই যে একজন ভাই বলছিলেন নিজুম মজুমদারকে নিয়ে, বলেন আপনি নিজুম মজুমদারকে নিয়ে কি বলবো? আপনি দেখেন আওয়ামী লীগ আরো একটি মিস্টেক কিভাবে, নিজুম মজুমদার আর সকল কয়েকজন মানুষ, এদেরকে দিয়ে আওয়ামী লীগ প্রচারণা করে যাচ্ছে, এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে, জীবনে ফিরতে পারবেন না। মনে রাখবেন, আওয়ামী লীগের ফিরতে গেলে আওয়ামী লীগের ক্রেডিবল মানুষ দরকার, ভেরি ক্রেডিবল, পার্সোনাল ক্রেডিবিলিটি আছে, এই ধরনের মানুষ দিয়ে মাঠে নামান, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। কিন্তু আপনি যদি মনে করেন যে নিজুম মজুমদারের মতো ইনসেইন, মানসিকভাবে ব্যক্তিগতভাবে রীতিমতো ডিসকাস্টিং এবং ডিপ্লোরেবল পার্সন, এদেরকে দিয়ে আওয়ামী লীগ ফেরাবেন, ইটস আ মিস্টেক, ইউ ক্যান্ট ডু দ্যাট। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ, ইউ হ্যাভেন্ট লার্নড এনি লেসন। I mean, we can say that because we see this kind of thing. Otherwise, নিজুম মজুমদারকে রিপ্রেজেন্টেটিভ বানিয়ে আওয়ামী লীগকে আপনি ফেরাবেন, you are declining right now. আর যদি if Jamaat can take power, if they can take power, that's going to be a disaster for Ferdinand coming right now. Give it 2 minutes. ট্রাডিশনাল পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টির জন্য ডিজাস্টার অপেক্ষা করতেছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। লিসেন, আই হ্যাভ টু গো বিকজ আমার সময় শেষ, 2 ঘন্টার ভিতরে এখানে 1 ঘন্টা চলে যায় প্রতিদিন। সো ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ। আবারও বলি, এই প্রথম আলোর এটা এবং $1 বিলিয়ন যেটা বলছে তারা, দুইটাই মানে নট আউট টু মানে আছে না, এর আউট করে দেন, এখানে গিয়ে তাকে দেখিয়ে দেন। এবং এই দালালদেরকে বলেন টাকা এখানে মুখ্য নয়, দেশের মান সম্মান, দেশের মানে সম্মান, এবং বাংলাদেশ যে সত্যিকার অর্থে একটা আত্মমর্যাদা রাষ্ট্র, সারা পৃথিবীতে বাংলাদেশের প্রশংসা। এখন বাংলাদেশ নতুন করে বাংলাদেশকে পরিচয় করে দিচ্ছে, বাংলাদেশে আমরা একটা জাতি। এবং ট্রাস্ট মি, ডক্টর ইউনূস তো এমনিতেই সারা পশ্চিমা বিশ্বে বাংলাদেশের সুনামনি বৃদ্ধি করেছেন বিকজ অফ হিজ মানে পার্সোনাল মানে পজিশন, নট আউট অ্যাবাউট দ্যাট। যদিও দালাল এবং ভ্রান্ত ধারণার মানুষ যারা, ভারতীয় এজেন্ট যারা আছে, তাদেরকে ডক্টর ইউনূস পছন্দ হবে না। এই গভর্নমেন্টের অনেক মিস্টেক আছে, কিন্তু গভর্নমেন্টের চেষ্টার কোনো কমতি ছিল না দেশকে নতুন করে মানে ঠিক করা। কিন্তু প্রতিটা ক্ষেত্রে রাজনৈতিকভাবে বাধা, আর আওয়ামী লীগের হুমকি দামকি বইভীতি যে মানুষগুলো আছে এখানে, এরা কখনোই রাজনীতিবিদ না, এরা বই পেয়ে যায়। জোতালা মানুষ স্বাভাবিকভাবেই তারা ভীত সন্ত্রস্ত, মানে অনেক ক্ষেত্রেই কোনো না কোনোভাবে একটা রাজনৈতিক দলকে তারা আশ্রয় মনে করেন যে তারা যদি আমাদের উপরে মানে বিগড়ে যায়, আমরা বিপদ আছে, আমরা শান্তিতে দেশে থাকতে পারবো না। দ্যারফর তারা এটা করেছেন, আর না হলে আর অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম। হোয়াট এভার উই হ্যাভ অ্যাচিভড, ট্রাস্ট মি, আমি স্টিল এই গভর্নমেন্টকে ধন্যবাদ দিই। কেননা একটা জায়গাতে, সেটা হচ্ছে সবার আগে এই দেশটাকে আমরা বাংলাদেশ, যে এখানে অনেক গন্ডগোল হতে পারে, আমরা ফেরত পেয়েছি। এবং এখানে বলার কি, নির্বাচন কেন্দ্রিক ঝামেলা সৃষ্টি করতে পারে যদি তারা নিশ্চিত হয় জামায়াত ক্ষমতায় যাচ্ছে, সেক্ষেত্রে ভারত ডিস্টার্ব করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা, সরকার যেন সচেতন থাকে, ডেফিনেটলি দে ক্যান ডু দ্যাট। বাট ভারতের মনে রাখা উচিত এগুলো কোনো জিনিসে কাজে দিবে না, কেননা বাংলাদেশের মানুষ সচেতন, আরো ঐক্যবদ্ধভাবে নতুন করে ফিরবে বাংলাদেশ। দ্যাটস হোয়াট ইট ইজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, কথা বলেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, অত্যন্ত সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে আলোচনা করলেন, সমালোচনা করলেন। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের যে ট্রেন্ডিং বিষয়, তা হচ্ছে ছাত্রলীগের এক কর্মী সাদ্দাম নামের, অনেকেই তো মনে করেছিল যে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম, তারই হয়তো এই ঘটনা, কিন্তু বিষয়টি অন্য এক ছাত্রলীগের নেতা
তিনি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম না, সেই সাদ্দাম না, ছাত্রলীগের নেতা। তিনি ছাত্রলীগ করত এবং মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। তার স্ত্রী, সন্তান সহ আত্মহত্যা অনেকে বলছে যে এগুলো আওয়ামী লীগের চাল, অনেকে বিএনপি জামাতকে দোষারোপ করছে। এই যে নানামুখী কথাবার্তা চলছে সারা বাংলাদেশ জুড়ে, টপ অফ দ্য ট্রেন্ডিং এর সেই বিষয়টি রয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ যারা বিএনপি করে, জামাত করে বা অন্যান্য আওয়ামী লীগকে পছন্দ করে না এমন মানুষও আমরা দেখেছি যে তারা খুবই আফসোস করেছে। আসলে আফসোস করার বিষয়গুলো খুব একটা ভালো দেখায় না, বা যে কারো মনের মধ্যে কষ্ট লাগবে, দুঃখ লাগবে যে কি একটা কাণ্ড ঘটলো। এই ঘটনাগুলো শেখ হাসিনা সরকার হাজার হাজার মানুষের সাথে ঘটিয়েছে, যা এখন আওয়ামী লীগের সাথে ঘটতে শুরু করেছে। এই যে প্রতিহিংসার রাজনীতি, এই যে প্রতিহিংসার মানুষের সাথে হিংসার যে ব্যবহার, এই ব্যবহারগুলো আসলে খুবই খারাপ। আমরা চাই এরকম প্রতিহিংসার রাজনীতি না থাকুক। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন অত্যন্ত সুন্দর বিশ্লেষণ করেছে, যে বিশ্লেষণটি আসলে বলার মতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।